আচ্ছা, ওকে, আসো আমরা তাহলে ক্লাসটা শুরু করি। দেখো, আমাদের পরিপাক ও শোষণ। পরিপাক মানে কি? পরিপাক মানে হইলো যে আমরা যে প্রক্রিয়ায় জটিল খাবারটাকে ভেঙে ছোট 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 টুকরায় পরিণত করতেছি সেটাকে বলতেছি আমরা পরিপাক। আর এই যে ছোট 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 টুকরায় পরিণত করলাম, সেইটাকে আমরা যে এখন রক্তনালিকার ভিতরে নিয়ে চলে যাব, সেটা হলো আমাদের শোষণ। তার মানে পরিপাক ও শোষণ দুইটাই কিন্তু ইন্টারকানেক্টেড। আগে পরিপাক হবে, তারপর কিন্তু শোষণ হবে। তাহলে এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। ওকে, এখন আসো আমি যে জিনিসটা একটু মেইনলি আলোচনা করতে চাচ্ছি তোমাদের সাথে এখন, যে এখন আমাদের মেইন কনসার্নটা কি এই চ্যাপ্টারে? এই চ্যাপ্টারের কনসার্নটা হইলো যে যেগুলো আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো কভার করে যাওয়া। এখন আমরা বুঝবো কেমনে যে কোনটা আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, কোনটা ইম্পর্টেন্ট না? সেটা বোঝার আগে আমাদের পরিপাকের একটু সংজ্ঞাটা তুমি চাইলে একটু দেখে নিতে পারো। যদি সংজ্ঞাটা মনে থাকে তাহলে আমাদের জন্য একটু বেশ কাজে দেয়, যদি মনে না থাকে তাহলে আসলে সমস্যা নাই। সহজ কথা, আমি যে কথাটা তোমাকে বলে ফেলছি যে পরিপাক মানে হলো ভেঙে ফেলা, বুঝছো? পরিপাক মানে হলো ভেঙে ফেলা, ঠিক আছে? পরিপাক মানে কি? ভেঙে ফেলা, ঠিক আছে? আর যদি বলি যে শোষণটা কি, শোষণ মানে হইল সরলীকৃত খাবার যেটা, সেটাকে সরলীকৃত খাবারটাকে রক্তে নিয়ে যাওয়া। কোথায় নিয়ে যাওয়া? রক্তে নিয়ে যাওয়া। তাহলে এটাকে বলতেছি আমরা শোষণ। তাহলে পরিপাক আর শোষণ দুইটাই কিন্তু একটা আরেকটার সাথে কানেক্টেড। এখন আসো, যেটা বলতেছি যে আমাদের পরিপাক কিন্তু আমরা দুই ভাগে ভাগ করতে পারি, বুঝছো? পরিপাকগুলোকে আমরা কয় ভাগে ভাগ করি? পরিপাকগুলো কিন্তু আমরা দুই ভাগে ভাগ করি। কয় ভাগে? দুই ভাগে ভাগ করতেছি। একটা হলো তোমার যান্ত্রিক পরিপাক, একটা কি যান্ত্রিক পরিপাক, আর এটা কি, আর এটা হলো তোমার রাসায়নিক পরিপাক, ঠিক আছে? এটা যান্ত্রিক পরিপাক, আর এটা হলো রাসায়নিক পরিপাক। যান্ত্রিক পরিপাক মানে কি? তুমি যে খাবার চাবাচ্ছ, ঠিক আছে, এই যে তোমার হলো খাবার যে চাবাচ্ছ বা তোমার হলো যে দাঁত দিয়ে পিষতেছো, এটা কিন্তু আলটিমেটলি তোমাদের যান্ত্রিক পরিপাকের আন্ডারে পড়ে। আর রাসায়নিক পরিপাকের আন্ডারে কি আছে বলো তো? তোমার এই যে এনজাইম দিয়ে খাবারগুলোকে পরবর্তীতে পরবর্তীতে মনে করো সাপোজ তুমি মানে যান্ত্রিক পরিপাকের মাধ্যমে বড় একটা খাবার ছিল, ওটাকে টুকরা 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 করছো। ওকে, ওই ছোট টুকরোগুলোকে এখন এনজাইম দিয়ে একবারে ক্ষুদ্র ক্ষুদ্র, সাপোজ মনে করো যে কার্বোহাইড্রেটের ক্ষেত্রে মানে শর্করা জাতীয় খাবারের ক্ষেত্রে আমরা গ্লুকোজ তৈরি করলাম, ঠিক আছে? গ্লুকোজ তৈরি করলাম। প্রোটিন জাতীয় খাবারের ক্ষেত্রে আমরা হলো অ্যামিনো অ্যাসিড তৈরি করলাম। কি তৈরি করলাম? অ্যামিনো অ্যাসিড তৈরি করলাম। ওকে, অ্যামিনো অ্যাসিড তৈরি করলাম। আবার মনে করো সাপোজ যে তোমার হলো চর্বির ক্ষেত্রে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল তৈরি করলাম। কি তৈরি করলাম? ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল তৈরি করলাম। ওকে, ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল তৈরি করলাম। তাহলে এই যে ছোট 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 টুকরে ভাগ করতেছে, একবার লাস্ট স্টেজে যে তোমার হলো ভেঙে ফেলার যে পার্ট, যেটা সেটা থেকে হেল্প করতেছে আমাদের রাসায়নিক পরিপাকটা হেল্প করতেছে। রাসায়নিক পরিপাকে মেইনলি কি কাজ করে? মেইনলি কিন্তু আমাদের এনজাইমগুলো কাজ করে। এখন আমাদের জন্য যে জিনিসটা একটু ইম্পর্টেন্ট সেটা হলো আমাদের এই যে পোস্টেকনাল এই পার্টটা। ওকে, পোস্টেকনাল এই পার্টটা, তার কোশ্চেনটা করে এভাবে, আমাদের পোস্টেকনালি কতটুকু লম্বা? কতটুকু লম্বা? তাহলে বলবা 8 থেকে 10 মিটার লম্বা। কত মিটার লম্বা? 8 থেকে 10 মিটার লম্বা। কি কি থাকে আমাদের? একবার শুরু হয় কোত্থেকে তুমি একটু খেয়াল করো, এই যেটা আমাদের মুখ, ঠিক আছে? মুখের পরে আমরা পাবো হলো গলা, হ্যাঁ, মানে গলবিল, ঠিক আছে? দেখো এই যে তোমার গলবিল এই দিক দিয়ে, হ্যাঁ। আর এই যে গলবিলের পরে শুরু হচ্ছে কি আমাদের? এটা হলো গ্রাসনালী বা অন্ননালী। গ্রাসনালী বা অন্ননালী, যেটা গ্রাসনালী বা অন্ননালীর আরেকটা নাম কি জানো? গ্রাসনালী বা অন্ননালীর আরেকটা নাম হলো ইসোফ্যাগাস। ইসোফ্যাগাস, ইসোফ্যাগাস। তাহলে এই জিনিসটা মনে রাখবা। ইসোফ্যাগাস মানে কি? গ্রাসনালী বা অন্ননালী। ওকে, গলবিল, গলবিলকে ইংলিশে কি বলে জানো? গলবিলকে ইংলিশে বলা হলো ফ্যারিংস। কি বলে? ফ্যারিংস, ফ্যারিংস। হ্যাঁ, তাহলে নামগুলো একটু মনে রাখতে হবে। তাহলে দেখো, এই যে তোমার অন্ননালী যেটা আছে, অন্ননালীটা আসে কোথায় যুক্ত হচ্ছে? এটা কিন্তু তোমার পাকস্থলীতে গিয়ে যুক্ত হয়েছে। কার সাথে যুক্ত হয়েছে? পাকস্থলী গিয়ে যুক্ত হয়েছে। কার সাথে যুক্ত হয়েছে? পাকস্থলীতে গিয়ে যুক্ত হয়েছে। তাহলে এই যে পাকস্থলীতে গিয়ে যুক্ত হইলো, তার মানে পাকস্থলীর পরে কি হয় বলতো? এই যে এই পর্যন্ত যেটা, পাকস্থলী পর্যন্ত যেটা, এটা কিন্তু তোমার হলো মানে পাকস্থলী পুরাটাই। পাকস্থলীর পর থেকে যেটা দেখতেছো একবার এই পর্যন্ত, বুঝছো? এই যে একবার এখান থেকে শুরু করে লাল পার্টটা যেটা দেখতেছো, লালগুলো পেঁচানো 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 অনেক বড় পেঁচানো, এগুলো কি বলতো? এই যে এই পর্যন্ত যেটা, এটা কিন্তু আমাদের হলো ক্ষুদ্রান্ত। তারপরে এই যে পার্টটা যেটা দেখতেছো, এটা হলো আমাদের কি? বৃহদন্ত্র। এটা কি? বৃহদন্ত্র। ওকে, এটা কি? বৃহদন্ত্র। তাহলে যেগুলো একটু খেয়াল রাখবা, এটা কি? বৃহদন্ত্র। তার মানে এখন আমাদের কোশ্চিনটা করে কি? কোশ্চিনটা করে পাকস্থলীর দৈর্ঘ্য কত, প্রস্থ কত। মনে রাখবে, তার মানে 30 সেন্টিমিটার দৈর্ঘ্য, প্রস্থ হলো 15 সেন্টিমিটার। এখন আমাদের পাকস্থলীর না কয়েকটা পার্ট আছে। পার্ট কি কি? দেখো, এই যে উপরের দিকের এই পার্টটা, এটাকে আমরা কি বলি জানো? এটাকে আমরা বলি হলো কার্ডিয়া। এটাকে বলি কি? কার্ডিয়া। কার্ডিয়া। কেন কার্ডিয়া বলতেছি? কারণ এই যে এই পুরো জিনিসগুলো, এই যে নাড়িভুড়িগুলো যেগুলো দেখতেছো, এগুলো সবগুলো কিন্তু আমাদের ডায়াফ্রামের নিচে থাকে, বুঝছো? তাহলে ডায়াফ্রামের উপরের দিকে যেগুলো, সেখানে কি থাকবে? এখানে হলো আমাদের ফুসফুস থাকবে। কি থাকবে? ফুসফুস থাকবে। এখানে কি আমাদের থাকবে? এখানে আমাদের আরেকটা ফুসফুস থাকবে। আর এইখানে মাঝে কি থাকবে? এখানে আমাদের কিন্তু
হলো হার্ট থাকবে, তাই না? তাহলে দেখো তো হার্টের কাছাকাছি না? হার্টের কাছাকাছি তো সে আমরা বলছি হার্ট মানে হলো কার্ডিয়া। দেখবা হার্টের ডাক্তার যারা তাদের বলা হয় কার্ডিয়াক ডক্টর, মানে হলো তোমার কার্ডিয়াক মানে হার্টের সার্জন যারা তাদের বলা হয় কার্ডিয়াক সার্জন। কার্ডিয়াক সার্জন। তাহলে দেখবা কার্ডিয়াক কথাটা হলো আমাদের হার্টের সাথে রিলেটেড। তাহলে দেখো হার্টের কাছাকাছি না এই পার্টটা, আমরা বলতেছি এই পার্টটাকে কার্ডিয়া, ঠিক আছে? এটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা বলতেছি কার্ডিয়া, ওকে? এখন তারপরে যদি আরেকটা জিনিস খেয়াল করো, কার্ডিয়ার পরে এই পার্টটা যেটা, এই যেটা দেখতেছো, এটা হলো তোমার কি ফান্ডাস। এটা কি বলো তো? ফান্ডাস। আর এটা হলো তোমার ছোট বাঘ, এটা হলো বড় বাঘ, ঠিক আছে? তাহলে এই তিনটা জিনিস ভালোভাবে মনে রাখতে হবে। আবার আরেকটা জিনিস একটু খেয়াল করার চেষ্টা করো, যে এই পার্টটা সাপোজ আমি একটু মিশাই দেই, তুমি একটু তাহলে খেয়াল করতে পারবো ভালোভাবে। যেটা বলতেছিলাম যে এইখানে এই যে দেখতেছো যে যেখানে তোমার পাকস্থলীটা শেষ হয়েছে, পাকস্থলীটা শেষ হওয়ার পর এই পার্টটা যেটা, হ্যাঁ, একটু ইউ আকৃতির মতো পেঁচানো যেটা, সেটা হলো আমাদের ডিউডেনাম। তারপর কি? তারপর হলো জেজুনাম, ঠিক আছে? তারপর জেজুনাম, তারপর লাস্টের দিকে গিয়ে হলো আইলিয়াম। এই আইলিয়ামটা কার সাথে যুক্ত হয়েছে? সিকামের সাথে গিয়ে যুক্ত হয়েছে। সিকামের সাথে কি যুক্ত আছে দেখো তো? এটা হলো তোমার অ্যাপেন্ডিক্স। তাহলে কোশ্চেনটা করে এভাবে, অ্যাপেন্ডিক্স কার সাথে যুক্ত থাকে? তাহলে বলবে কি সিকামের সাথে যুক্ত থাকে। তারপর দেখো যে আমাদের এই যে এই পর্যন্ত লাল পার্টটা যেটা, সেটা তো আমাদের ক্ষুদ্রান্ত, তাই না? তো ক্ষুদ্রান্ত আমাদের শেষ। ক্ষুদ্রান্ত শেষ হওয়ার পর আমাদের বৃহদান্ত যেটা, এই যে সবুজ কালারের যে পার্টটা, হ্যাঁ, লাইট গ্রিন। তাহলে দেখো এটা হলো আমাদের সিকাম। তারপরটা কি বলতো? তারপরটা হলো আমাদের কোলন, ঠিক আছে? তারপরটা হলো আমাদের মলাশয়। কোলনটা উপরের দিকে উঠতেছে, তাই না? এইটুকু পার্টকে আমরা বলবো ঊর্ধ্বমুখী। এটুকু তোমার অনুপ্রস্থ বা আনুভূমিকভাবে আছে না? তাহলে এটা বলবো হলো অনুপ্রস্থ কোলন। এটা নামতেছে, তাই না? এটা নামতেছে, তার মানে কি নিম্নমুখী কোলন। আর এটা একটু বাঁকা, তাই না? এটা বলতেছে সিগময়েড কোলন। তারপরটা কি? তারপরটা হলো অ্যানাস বা পায়ু। তার মানে আমাদের লাগবে কি লাগবে হলো ক্ষুদ্রান্ত। কতটুকু দৈর্ঘ্য? 6 থেকে 7 7 মিটার দৈর্ঘ্য। ডিউডেনামের দৈর্ঘ্য কত? 25 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 25 সেন্টিমিটার, ওকে? বৃহদান্ত্র কত সেন্টিমিটার, কত মিটার দৈর্ঘ্য? তাহলে বলবা 1.5 মিটার দৈর্ঘ্য। সিকামের সাথে কি যুক্ত থাকে? সিকামের সাথে আমাদের অ্যাপেন্ডিক্স যুক্ত থাকে। কি যুক্ত থাকে? অ্যাপেন্ডিক্স যুক্ত থাকে। তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে, অ্যাপেন্ডিক্স যুক্ত থাকে। কোলন কয়টা আছে? 4টা। ঊর্ধ্বমুখী, নিম্নমুখী, অনুপ্রস্থ, নিম্নমুখী, সিগময়েড। তারপরটা কি? মলাশয়, ওকে? তাহলে এই যে এই পার্টটা যদি তোমরা মনে রাখতে পারো, তাহলে কিন্তু মোটামুটি তোমাদের জন্য অনেকটা ইজি হয়ে যাবে, ওকে? তাহলে আমরা একটু সামনের দিকে আগায় যাই। দেখো এইখানকার এই 5টা লাইন একটু জাস্ট কষ্ট করে একবার রিডিং দিয়ে যাবা, যে আমরা কীভাবে খাবারগুলোকে আসলে পরিপাক করি সেটার ব্যাপারে ডিটেলস এখানে আলোচনা করা হয়েছে। প্রথমে আমরা খাবারটা গিলি, তারপর হলো পোস্টিংলেতে যায়, তারপর যান্ত্রিক পরিপাক হয়, রাসায়নিক পরিপাক হয়, পানি পরিশোষিত হয়, তারপর বর্জ্যপদার্থগুলো বের হয়ে চলে যায়, ওকে? আর এইখান থেকে আমাদের কয়েকটা জিনিস একটু ইম্পর্টেন্ট বলতে আমি তোমাদের একটু দেখাই। যে জিনিসটা তোমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের খাবারে কি থাকে বলো তো? খাবারে আমাদের শর্করা, প্রোটিন, লিপিড, ভিটামিন, মিনারেলস, পানি, তাই না? আলটিমেটলি এই উপাদানগুলোর কোনটার কাজ কি সেটা একটু দেওয়া আছে। তোমরা শুধুমাত্র কাজটা পড়বা। কি করবা? কাজটা পড়বা, ঠিক আছে? কতটুকু পরিমাণে থাকে সেটা আমাদের আসলে মনে রাখা আমাদের জন্য একটু কঠিন, তবে কাজটা মনে রাখলেই হয়। শর্করার কাজ কি? তাপশক্তি উৎপাদন, আর হলো তোমার দেহের কর্মক্ষমতা বৃদ্ধি করতে হেল্প করে। তার মানে সেই জন্য দেখবা ভাত খাইলে কিন্তু আমাদের শক্তি বাড়ে, বুঝছো? ভাত খাইলে দেখবা যে অনেক এনার্জেটিক লাগে। যদি আবার ভাত খাওয়ার মোটামুটি আধা ঘন্টা পর্যন্ত কিন্তু আবার একটু ফ্যাটিক লাগে, ও ধর ঘুমাবো, এই করবো, মানে শুরুর দিকটা একটু ভালো মানে খারাপ লাগে, তবে ভাতটা হজম হয়ে গেলে তারপর কিন্তু তুমি একটু এনার্জি পাবা, বুঝছো? সেই জন্য দেখবা যে রোগী যারা আছে, রোগীদের কিন্তু হলো শর্করা দেয়। কেন? শর্করা কিন্তু ওই যে গ্লুকোজ দেয়, কারণ গ্লুকোজ ইনস্ট্যান্ট হলো পরিপাক হয়ে যায় বা রক্তে চলে যায়, তুমি কিন্তু হলে এনার্জি পাও, ওকে? তারপর দেখো আমিষের ক্ষেত্রে দেখো দেহের বৃদ্ধি, কোষ গঠন, ক্ষয়পূরণ, এনজাইম, হরমোন উৎপাদনে হেল্প করতেছে। তার মানে আমাদের মানে আমিষকে বলা হয় কি জানো? দেহের বলতে গেলে একবারে ভাষা। প্রোটিনকে বলা হয় জীবনের ভাষা। তোমার এনজাইম বলো, হরমোন বলো, খাবার পরিপাক করার ক্ষেত্রে হেল্প বলো, যা যা লাগে মোটামুটি ওই একাই করে, ওকে? আর স্নেহদ্রব্যতে চলে আসো। স্নেহদ্রব্যতে মনে রাখবা তাপ শক্তি উৎপাদন ও দেহে তাপ নিয়ন্ত্রণ করতে হেল্প করে, ওকে? তাপ শক্তি উৎপাদন ও দেহের তাপ নিয়ন্ত্রণে হেল্প করে, ওকে? তাহলে এই জিনিসটা একটু ভালোভাবে খেয়াল রাখবে। এখান থেকে এটুকু আমার জন্য মোর দেন এনাফ। এখন লাগবে আমাদের এই চার্টটা, ওকে? এই চার্টটার ক্ষেত্রে একটু খেয়াল করো। এই চার্টটার ক্ষেত্রে আরেকটা জিনিস দরকার, যে এইটার ক্ষেত্রে আমাদের মেইন খাবারগুলো কয় টাইপের? 3 টাইপের: শর্করা, প্রোটিন, লিপিড, তাই তো? শর্করা, প্রোটিন, লিপিড। শর্করার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো। শর্করা মনে রাখবা যে আমাদের অ্যামাইলোজ কিন্তু একটা শর্করা, ঠিক আছে? তার মানে শর্করাকে ভাঙতে যে এনজাইমগুলো লাগবে সেটা হলো অ্যামাইলোলাইটিক এনজাইম। কি এনজাইম? অ্যামাইলোলাইটিক এনজাইম। শর্করাকে ভাঙলে কি পাবা? গ্লুকোজ পাবা। কি পাবা? গ্লুকোজ পাবা। প্রোটিনকে ভাঙতে লাগবে প্রোটিওলাইটিক। লাইটিক মানে কি? লাইটিক মানে ভেঙে ফেলা, ওকে? লাইটিক মানে কি? লাইটিক মানে হলো ভেঙে ফেলা। লাইটিক মানে কি? ভেঙে ফেলা। তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে। লাইটিক মানে কি? ভেঙে ফেলা। তার মানে
প্রোটিওলাইটিক এনজাইম দিয়ে আমরা কি করি, আমরা হলো প্রোটিনকে ভেঙে ফেলি, কি উৎপন্ন হবে, আমাদের অ্যামিনো অ্যাসিড উৎপন্ন হবে। আর লাইপোলাইটিক, লিপিডকে ভেঙে ফেলবো, কি উৎপন্ন হবে, ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল উৎপন্ন হবে। এখন আমাদের লাগবে কি, লাগবে হলো আমাদের এনজাইমগুলোর নাম। কোশ্চেনটা করে লাইপোলাইটিক এনজাইম নয় কোনটি, প্রোটিওলাইটিক এনজাইম নয় কোনটি, অ্যামাইলোলাইটিক এনজাইম নয় কোনটি। তাহলে এই জিনিসগুলো খেয়াল রাখবা। দেখো টাইলিন, অ্যামাইলেস, মল্টেজ, সুক্রেস, এগুলো কিন্তু আমাদের অ্যামাইলোলাইটিক এনজাইম। তারপর দেখো প্রোটিওলাইটিক এনজাইম কি আছে, ট্রিপসিন, ক্যামোট্রিপসিন, ঠিক আছে, এই যে ট্রিপসিন, তারপর হলো কাইমোট্রিপসিন। হ্যাঁ, এই যে এই টাইপের যে কথাগুলো দেখলে সেগুলো দেখতেছো, এগুলো হবে প্রোটিওলাইটিক এনজাইমে। আর যদি বলি যে লাইপেজ, দেখো লাইপেজ, তারপর যে অ্যাস্টারেজ, হ্যাঁ, লেসিসিনেজ, মানে ল, হ্যাঁ, যে এইগুলো যা দেখতেছো ল দিয়ে সবগুলো কিন্তু আলটিমেটলি এই যে ল আছে, এখানে কোলেস্ট্রলের ল আছে। হ্যাঁ, তাহলে এই যে এই ব্যাপারগুলো পুরোটাই হবে লিপিড রিলেটেড, লতে লাইপেজ। তাহলে এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। এখন সামনে আসো, আমি যদি পরের পেজে যাই, পরের পেজে গিয়ে দেখবা যে আমাদের মুখ গহ্বরে খাবার পরিপাক, আমাদের পরিপাকতন্ত্র যেটা সেটা কিন্তু পুরোটাই শুরু হচ্ছে কোথায় বলো তো, মুখ গহ্বর থেকে শুরু হচ্ছে, তাই না? মুখ গহ্বরে এখানে অনেক কথাবার্তা বলা, আমরা এত কিছু পড়তে যাবো না। সহজ কথা, আমাদের লাগবে কি, আমাদের লাগবে হলো যে আমাদের এই জিহ্বাতে কোথায় কোন খাবারটা পরিপাক হয়, মানে কোন টাইপের খাবার হয়, পরিপাক হয় বা বুঝতে পারি, সেটা আমাদের লাগবে, ঠিক আছে? আমরা এটা মনে রাখি কেমন জানো, মিল অতি, মিষ্টতা, তারপরটা হলো লবণাক্ততা, তারপরটা অম্লতা, তারপরটা হলো তিক্ততা। ওকে, তাহলে দেখো প্রথম পার্টে এই যে দেখো এই শুরু থেকে এই পার্টটা যেটা, এটা কি মিষ্টতা, তারপরটা কি, তারপরটা আচ্ছা এইটা মাঝেরটা হলো মিষ্টতা, তারপর এই দুই পাশে যেটা সেটা হলো লবণাক্ততা, তারপরটা দেখো এটা অম্লতা, এটা হলো তোমার তিক্ততা। তার মানে সামনে থেকে পিছনের দিকে, ওকে, সামনে থেকে পিছনের দিকে যেটা সেটা হলো তোমার মিলতি, মিষ্টতা, হ্যাঁ, তারপর লবণাক্ততা, অম্লতা, তিক্ততা। তাহলে এই জিনিসটা একটু তোমাদের খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস একটু খেয়াল করতে হবে যে আমাদের জিওপাতে বেশ কিছু স্বাদ কুড়ি থাকে, কি থাকে, স্বাদ কুড়ি থাকে, মানে আমাদের টেস্টটা যে আমরা বুঝতে পারতেছি সেটা বোঝার জন্য আমাদের কিছু রিসেপ্টর থাকে, এগুলোকে বলা হয় স্বাদ কুড়ি কতগুলো থাকে, 2000 থেকে 10,000 স্বাদকুড়ি থাকে। ওকে, কতগুলো থাকে, 2000 থেকে 10,000 স্বাদকুড়ি থাকে। কোন আকৃতি বলতো, ফ্লাস্ক আকৃতির। ওকে, তাহলে জিনিসটা মনে রাখতে হবে। আর এই যে দেখো একটু আগে ওইটাই বলে ফেললাম যে মিষ্টতা, লবণাক্ততা, অম্লতা আর তিক্ততা। তাহলে আমি যদি জিজ্ঞাসা করি যে ভাই ঝাল জাতীয় খাবারের জন্য কোনো কি মানে স্বাদকুড়ি আছে, বলবো ঝাল জাতীয় খাবারের জন্য কোনো স্বাদকুড়ি নেই। দেখবা এই স্বাদকুড়িগুলো কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, বুঝছো? দেখবা কয়েকদিন পর একা একাই এটা কিন্তু তোমার নতুন করে 5 থেকে 10 দিন পরে গিয়ে একা একাই নষ্ট হয়ে যায় এবং সেটা কিন্তু পরবর্তীতে আবার হয়। ওকে, তাহলে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এখন আসো, আমাদের বেশ কিছু লালা গ্রন্থি আছে। কয় জোড়া লালা গ্রন্থি আছে, 3 জোড়া লালা গ্রন্থি আছে। কয় জোড়া লালা গ্রন্থি আছে, 3 জোড়া লালা গ্রন্থি আছে। যদি আমরা এটা একটু পরে গিয়েই পাবো, তারপর আমি একটু এখানেই আলোচনা করে যাই। প্রথমটা হলো আমাদের প্যারোটিডটা কোথায় থাকে, এই যে গালের এখান থেকে, মানে কানের সামনের দিকে থাকে। কোথায় থাকে, প্যারোটিড, হ্যাঁ, গালের সামনের দিকে থাকে, দুই পাশে দুইটা। তার একটা হলো সাব ম্যান্ডিবুলার, এটা কি বলতো, এই যেটা, এটা আমাদের হলো ম্যান্ডিবল, নিচেটা আমাদের ম্যান্ডিবল, এই যেটা, এটা হলো ম্যান্ডিবলের নিচে যেটা সেটা হলো সাব ম্যান্ডিবুলার। জিবার নিচে যেটা সেটা কি বলবো, সাবলিঙ্গুয়াল। তার মানে আমাদের শুধুমাত্র ম্যান্ডিবুলার বলে কিছু নাই, সাব ম্যান্ডিবুলার মানে ম্যান্ডিবলের নিচে, সাব মানে কি নিচে, সাব মানে কি নিচে, সাব মানে নিচে, তার মানে ম্যান্ডিবলের নিচে, তার মানে সাব ম্যান্ডিবুলার। লিঙ্গুয়াল মানে কি, লিঙ্গুলা মানে হলো জিহ্বা, তার মানে সাবলিঙ্গুয়াল মানে জিহ্বার নিচে থাকবে। তাহলে আমি যদি বলি কয় জোড়া আছে, আমাদের 3 জোড়া আছে। কি কি, তাহলে বলো প্যারোটিড, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল। ওকে, তাহলে এটা মনে রাখতে হবে। আর এই যে লালা যেটা, স্যালাইভা যেটা, সেটা কেমন, সেটা হলো অম্লীয় টাইপের। কেমন টাইপের, অম্লীয় টাইপের, এবং প্রতিদিন 1200 থেকে 1500 ml লালা খরিতে হয়। তাহলে এই জিনিসটা খেয়াল রাখবা। যান্ত্রিক পরিপাক আর রাসায়নিক পরিপাকগুলো আসলে আমাদের খুব একটা দরকার হয় না, তবে একটা জিনিস আমি তোমাদের বলি যে আমাদের লালা রসে না টায়ালিন, তারপর অ্যামাইলেজ, কিছু এনজাইম মতো থাকে, যেগুলো আমাদের জন্য একটু কম্পারেটিভলি লেস ইম্পর্টেন্ট। তবে আমি তোমাদের একটু বলে দেবো। তারপর দেখো এই যে রাসায়নিক পরিপাক যেটা, সেটা থেকে একটু পড়লেই হয়। দেখো রাসায়নিক পরিপাক, লালা গ্রন্থি থেকে নিঃসৃত লালা রসে টায়ালিন টায়ালিন আর মল্টেজ এনজাইম থাকে। কি থাকে, টায়ালিন আর মল্টেজ থাকে। টায়ালিন আর মল্টেজের কাজ কি বলতো, টায়ালিন আর মল্টেজের কাজ হলো যে আমাদের মেইনলি খাবারটাকে, শর্করা জাতীয় খাবার যেটা, সেটাকে পরিপাক করতে হেল্প করে। একটা জিনিস মনে রাখবা, আমাদের লালা রসে শুধুমাত্র শর্করা পরিপাক হয়। কি হয়, শুধুমাত্র শর্করা পরিপাক হয়। ওকে, অন্যগুলা কি পরিপাক হয়, বাকিগুলা হয় না। বাকিগুলা কি হয় না, বাকিগুলা পরিপাক হয় না, হ্যাঁ, ঠিক আছে, বাকিগুলো পরিপাক হয় না। আমি যদি জিজ্ঞাসা করি যে ভাইয়া এখানে আমাদের কি থাকে, তাহলে বলো টায়ালিন থাকে আর মল্টেজ থাকে। কোন জাতীয় খাবার পরিপাক করে, বলবো শর্করা জাতীয় খাবার পরিপাক করে। কি উৎপন্ন হবে, তাহলে বলবা যে ভাইয়া জটিল শর্করা হইলে আমাদের মল্টোজ হবে, আর যদি মল্টোজ থাকে তাহলে আমাদের গ্লুকোজ হবে। শেষ, ঝামেলা ক্লিয়ার, এখান থেকে আর কিছু দরকার নাই।
আমিষ পরিপাক হবে, বলবো হবে না। স্নেহ পরিপাক হবে, হবে না। শেষ, এইটুকুই পড়বা, এর থেকে বেশি পড়তে যাওয়ার দরকার নাই। এখন আসো আমাদের দাঁত রিলেটেড কথাবার্তা। দাঁত রিলেটেড আমি 2টা ভিডিও বানাইছিলাম, যদি তোমরা কেউ দেখে না থাকো, মেডিকো ফাইল নামে একটা পেজ আছে, পেজে গিয়ে আলটিমেটলি আমার একটা ক্লাস দেওয়া আছে, শর্ট ভিডিও 6 থেকে 7 মিনিট, সেটা একটু দেখে নিবা, ঠিক আছে? অথবা আমাদের ইউটিউব চ্যানেলেও যদি যাও তাহলেও পাবা, মেডিকো ফাইল লিখে সার্চ করো, দেখবো যে তোমার হলো দাঁত দন্ত সংকেত রিলেটেড একটা ভিডিও আছে, ওটা একটু দেখে নিও। আই থিঙ্ক তোমাদের জন্য হেল্পফুল হবে। আই থিঙ্ক তাহলে আমরা মানে এই পার্টটা হয়তো মানে তোমাদের জন্য একটু ইজি করে দিতে পারবো। দেখো দাঁত ও দন্ত সংকেতের পার্টটা যেটা, হ্যাঁ, দাঁত ও দন্ত সংকেত, দাঁত ও দন্ত সংকেতের পার্টে আমাদের কয়েকটা জিনিস একটু দরকার, যে ডাইফায়োডন্ট, হ্যাঁ, আরেকটা হলো তোমার আমাদের 2টা টার্ম আছে, হ্যাঁ, ডাইফায়োডন্ট আছে একটা, হেটারোডন্ট বলে একটা টার্ম আছে, ওকে, হেটারোডন্ট, ওকে, ডাইফায়োডন্ট আর হেটারোডন্ট। ডাইফায়োডন্ট মানে কি জানো? ডাইফায়োডন্ট মানে হইলো 2বার গজায়, ঠিক আছে, 2বার গজায়, ওকে, 2বার গজায়। আর হেটারোডন্ট মানে কি? আমাদের মানে বেশ কিছু আলাদা আলাদা টাইপের দাঁত আছে, ঠিক আছে, বেশ কিছু আলাদা আলাদা টাইপের দাঁত আছে, ওকে। হেটারো মানে কি? হেটারো মানে হলো আলাদা, ঠিক আছে, হেটারো মানে কি? আলাদা। তার মানে আমি যদি বলি যে আমাদের মুখ গহ্বরে কয় টাইপের দাঁত আছে? 4 টাইপের দাঁত আছে। কি কি? ইনসিজর, ক্যানাইন, প্রিমোলার, মোলার। আই থিঙ্ক নামগুলো জানো তোমরা। দেখো, ইনসিজর, ক্যানাইন, প্রিমোলার, মোলার, ওকে। তাহলে এই জিনিসটা একটু তোমরা খেয়াল রাখবা। এবং কোনটার কাজ কি এটা মোটামুটি আন্দাজ করা যায়, মোটামুটি তোমরা যদি একটু খেয়াল করো তাহলে এটা কোনটার কাজ কি সেটা তোমাদের সুন্দর করে খেয়াল করতে পারবা। তবে কোনটার দাঁত মানে কয়টা দাঁত কোথায় কি থাকে এগুলো আমরা হলো সাধারণত দন্ত সংকেত দিয়ে মনে রাখি, ওকে। দন্ত সংকেতের যে ক্লাস যেটা, সেটা আমরা এই ক্লাস যেটা রেকর্ড হচ্ছে সেই ক্লাসের সাথে আমরা ইনক্লুড করে দিব, সেটা নিয়ে আসলে চিন্তা করার কিছু নাই। আমরা দন্ত সংকেতের পার্টটা ওখান থেকে আমরা কভার করে ফেলবো, ওকে। তাহলে আমরা দন্ত সংকেত পার্টটা বাদ দিয়ে বাকিটুকু আমরা আগায় যাই, ওকে। তবে একটা জিনিস বলে রাখি আপাতত, মানে ছোট বাচ্চাদের ক্ষেত্রে, সাধারণত ছোট বাচ্চাদের ক্ষেত্রে দন্ত সংকেত একটু আলাদা হয়। I2C1 P0 M2, I2C1 P0 M2। বড়দের ক্ষেত্রে কি হয়? I2C1 P2 M3। তাহলে এই জিনিসটা একটু তোমরা খেয়াল রাখবা। আসসালামু আলাইকুম, আমি শরিয়ত আনবির জয়, বর্তমানে পড়াশোনা করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে। তোমাদের জন্য আজকে ছোট্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, মানুষের দাঁত। দেখো, এই টপিকটা তোমরা চ্যাপ্টার 3-এ পেয়ে যাবা। চ্যাপ্টার 3-এ তোমাদের সুন্দর করে টপিকটা গুছাই দেওয়া আছে, এবং বলতে গেলে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক, কারণ এখান থেকে প্রতিবার এমসিকিউ হয়। এমসিকিউগুলো আসলে কোন টাইপের হইতে পারে, এবং তোমার এখানে বেশ কিছু কথাবার্তা আছে, ছোট বাচ্চাদের ক্ষেত্রে দাঁত কেমন, বড়দের ক্ষেত্রে দাঁত কেমন, পুরো ব্যাপারটা আমরা এখানে ক্লাসে আলোচনা করব। সো যারা এখনও ক্লাসগুলো তোমরা রেগুলার দেখতেছো না, তারা অবশ্যই ক্লাসগুলো রেগুলার দেখার চেষ্টা করবা। যারা নতুন আছো তারা অবশ্যই পেজের সাথে কানেক্টেড থাকো এবং ভিডিওটা সেভ করে রাখো। অ্যান্ড চলো আমরা ক্লাসে চলে যাই। দেখো, প্রাপ্তবয়স্কদের স্থায়ী দাঁত। দেখো, আমাদের কিন্তু 2 ধরনের দাঁত থাকে, 2 ধরনের দাঁত থাকে। একটা হলো তোমার দুধ দাঁত, আর একটা কি? স্থায়ী দাঁত। আমরা ডাইফায়োডন্ট নামে একটা টার্ম অলরেডি হয়তো জেনে আসছি বা জানবো, আমরা কোনো একটা ভিডিওতে আমরা পরে আলোচনা করবো, সমস্যা নেই। ডাইফায়োডন্ট মানে হইল আমাদের মাড়িতে, আমাদের মুখ গহ্বরে যে চোয়াল আছে, উপরে চোয়াল আর নিচে চোয়াল, দাঁতগুলো কিন্তু আমাদের 2বার গজায়, সেই জন্য আমরা বলতেছি ডাইফায়োডন্ট। এবং যেই দাঁতগুলো আমাদের ছোটবেলা ছিল সেগুলোকে আমরা বলতেছি দুধ দাঁত বা মিল্ক টিথ। আর যেগুলো বড় হওয়ার পর, দুধ দাঁতগুলো পড়ে যাওয়ার পর যে দাঁতগুলো আবার গজাইছে সেগুলোকে বলা হয় তোমার প্রাপ্তবয়স্ক দাঁত, আলটিমেটলি অ্যাডাল্ট টিথ অথবা পার্মানেন্ট টিথ বা স্থায়ী দাঁত, ওকে। তাহলে আমরা যদি একটু বলতে চাই যে আমাদের দন্ত সংকেত আসলে কি জানো? দন্ত সংকেতটাকে আমরা এরকম একটা 4টা কোয়াড্রেন্ট দিয়ে ভাগ করি, হ্যাঁ, 4টা কোয়াড্রেন্ট দিয়ে ভাগ করি। এই যে উপরের যে কোয়াড্রেন্ট যেটা, সেটা হলো তোমার উপরের চোয়াল। এটা কি? এটা হলো তোমার উপরের চোয়াল, ওকে, উপরের চোয়াল। আর নিচেরটা কি? নিচেরটা হলো তোমার নিচের চোয়াল, ওকে, নিচের চোয়াল। এখন আমাদের টোটাল হলো দাঁত হলো 32টা। আমাদের টোটাল দাঁত কয়টা? 32টা, ওকে। তার মানে আমরা 4টা কোয়াড্রেন্টে ভাগ করছি। তার মানে আমাদের দাঁত আছে এখানে 8টা, এখানে 8টা, এখানে 8টা, এখানে 8টা, ওকে। যেমন আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে ভাই আমাদের দাঁত কয়টা, দাঁত আমাদের টোটাল কিন্তু 32টা। প্রাপ্তবয়স্কদের দাঁত কয়টা? বলো 32টা। এবং এই যে 32টার মধ্যে উপরে চলে 16টা, নিচে চলে 16টা। এবং তুমি যদি তার মাঝ বরাবর আবার ভাগ করো, তাহলে এক পাশে 8টা আর এক পাশে 8টা। এখন আমি যদি তোমাকে বলি যে ভাইয়া আমাদের প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে আমাদের দন্ত সংকেতটা কি? I2C1 P2 M3। দেখো তো এখানে কয়টা মানে দাঁত নিয়ে কথা বলা হচ্ছে? এখানে কিন্তু আমাদের 8টা দাঁতের কথা বলা হচ্ছে। দেখো তো, I2 তার মানে আইতে হলো ইনসিজর দাঁত কয়টা আছে এখানে? 2টা আছে। তারপর কি? ক্যানাইন দাঁত কয়টা আছে? একটা আছে। তারপর কি আছে? তারপর আছে প্রিমোলার।
প্রিমোলার। প্রিমোলার দাঁত কয়টা আছে আমাদের? প্রিমোলার দাঁত আছে 2টা। আর মোলার দাঁত আছে কয়টা? মোলার দাঁত আছে আমাদের 3টা। মোলার দাঁত আছে কয়টা? 3টা। তাহলে একটু খেয়াল করো, 2 1 3 2, এখানে টোটাল হলো 8টা, তাই না? টোটাল কয়টা হলো? 8টা হলো তোমার টোটাল। তার মানে আমি যেহেতু বলতেছি যে ভাই আমাদের এই যে 8টা যেটা I2 C1 P2 M3, এইটা কিন্তু শুধুমাত্র একটা কোয়াড্রেন্টকে মিন করতে চাচ্ছেন, তাই না? I2 C1 P2 M3, তার মানে আমাদের একটা কোয়াড্রেন্টকে ডিফাইন করতেছে I2 C1 P2 M3। তার মানে আমি যদি তোমাকে এখন বলি যে ভাই আমাদের উপরের চোয়ালে টোটাল দাঁত কয়টা? টোটাল দাঁত হলো 16টা। টোটাল দাঁত কয়টা উপরের চোয়ালে? উপরের চোয়ালে টোটাল দাঁত হলো 16টা, ঠিক আছে? এখন উপরের চোয়ালে আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি ভাই উপরের চোয়ালে টোটাল ইনসিজর দাঁত কয়টা? দেখো তো, আমি যে বলছিলাম I2 C1 P2 M3, এটা কিন্তু একটা কোয়াড্রেন্টে, তাই না? আমাদের উপর চোয়ালে কোয়াড্রেন্ট কয়টা? 2টা। তাহলে আমাদের উপরের চোয়ালে ইনসিজর কয়টা হবে বলো তো? ইনসিজর হবে 2 ইন্টু কত হবে? 2, তাই না? তাহলে টোটাল হবে 4টা। ওকে, যদি বলি যে ক্যানাইন কয়টা হবে বলো তো? ক্যানাইন হবে তোমার 2 ইন্টু কত হবে এখানে দেখো তো? 1 হবে, তাই না? তার মানে হলো 2টা। প্রিমোলার কয়টা হবে বলো তো? প্রিমোলার কয়টা হবে? 2 ইন্টু 2, তাহলে হবে তোমার 4টা। এবং মোলার হবে কয়টা? মোলার হবে 2 ইন্টু 3 ইকুয়ালস টু 6টা। তার মানে আমাদের উপরের চোয়ালে ইনসিজর দাঁত কয়টা? তাহলে বলবা যে ভাইয়া ইনসিজর দাঁত হলো 4টা। উপরের চোয়ালে ক্যানাইন দাঁত কয়টা? 2টা। উপরের চোয়ালে প্রিমোলার দাঁত কয়টা? 4টা। উপরের চোয়ালে মোলার দাঁত কয়টা? 2 ইন্টু 3 6টা। সেমভাবে নিচের চোয়ালে ইনসিজর কয়টা? 4টা। ক্যানাইন কয়টা? 2টা। প্রিমোলার কয়টা? 4টা। এবং মোলার কয়টা? 6টা। এখন আমি যদি তোমাকে বলতাম যে আমাদের পুরো মুখের ভিতরে, পুরো মুখ গহ্বরের ভিতরে আমাদের ইনসিজর দাঁত কয়টা? তো আমি কিন্তু এখন পুরো মুখের কথা বলছি, আর আমি আমাদের 4টা কোয়াড্রেন্ট নিয়ে কাজ করতে হবে। তার মানে আমি যদি জিজ্ঞাসা করি ভাই পুরো মুখমণ্ডলে পুরো মুখমণ্ডলে ইনসিজর কয়টা হবে বলো তো? ইনসিজর কয়টা হবে? আমরা আগে সংকেতটা লিখে নেই, I2 C1 P2 M3, তাই না? যেহেতু আমাদের পুরো মুখমণ্ডলের কথা বলতে যাচ্ছে, তাহলে আমাদের কয়টা কোয়াড্রেন্ট বলো? 4টা কোয়াড্রেন্ট। 4 ইন্টু কত হবে বলো তো? 2, তাই না? তাহলে টোটাল হবে 8টা। ওকে, যদি বলি যে ক্যানাইন কয়টা হবে বলো তো? ক্যানাইন হবে কয়টা? 4 ইন্টু, দেখো এখানে 1 আছে, তাই না? 1, তার মানে 4। এবং প্রিমোলার কয়টা হবে? প্রিমোলার কয়টা হবে? 4 ইন্টু কত আছে এখানে? 2 আছে, তাই না? তাহলে টোটাল হবে 8টা। এবং মোলার হবে কয়টা? দেখো তো, মোলার হবে যেহেতু পুরো মুখের গহ্বরে মানে 2টা চোয়ালের কথাই বলা হচ্ছে, তাহলে কিন্তু আমাদের 4টা কোয়াড্রেন্ট। তাহলে 4 ইন্টু 3, তাহলে কত হবে বলো তো? তাহলে বলবা 12টা। ওকে, এখন আমাদের একটা ব্যাপার হইলো তোমার ছোট বাচ্চাদের ক্ষেত্রে। কি? ছোট বাচ্চাদের ক্ষেত্রে ব্যাপারটা হইলো, ছোট বাচ্চাদের ক্ষেত্রে দন্ত সংকেতটা হইলো I2 C1 P0 M2। তার মানে আমি যদি জিজ্ঞাসা করি ভাই এদের এখানে ব্যতিক্রমটা কি? এদের এখানে ব্যতিক্রমটা হইলো এদের প্রিমোলার দাঁত থাকে না। কি থাকে না? প্রিমোলার দাঁত থাকে না। তার মানে এদের হলো প্রিমোলার দাঁত নাই। কি নাই? প্রিমোলার দাঁত নাই। তাহলে এখন আমি যদি জিজ্ঞাসা করি যে ভাইয়া ছোট বাচ্চাদের ক্ষেত্রে উপরে বা নিচে তোমার ইনসিজর দাঁত কয়টা? উপরে বা নিচে ইনসিজর দাঁত কয়টা? তাহলে বলবা যেহেতু মানে শুধু হয় উপরে অথবা শুধু নিচে, তার মানে কি 2টা করে কোয়াড্রেন্টের কথা বলা হচ্ছে। তাহলে ইনসিজর হবে কত? 2 ইন্টু কত? 2, তাই না? 4টা। তাহলে বলি যে ক্যানাইন কয়টা হবে বলো তো? ক্যানাইন হবে 2 ইন্টু 1। ওকে, তাহলে কয়টা? তাহলে বলো 2টা। প্রিমোলার কি আছে? প্রিমোলার হবে তোমার 0। এবং মোলার কয়টা হবে বলো তো? মোলার হবে 2 ইন্টু, দেখো এখানে কিন্তু M2, তাই না? তার মানে 2 ইন্টু 2, টোটাল হবে 4টা। তার মানে একচুয়ালি তুমি দেখো যে আমাদের ছোট বাচ্চাদের ক্ষেত্রে চেঞ্জটা কোথায়? তাহলে তো বলো প্রিমোলার দাঁত নাই, এবং এতে কিন্তু মোলার দাঁত 2টা করে, মানে প্রতি কোয়াড্রেন্টে মোলার দাঁত কিন্তু 2টা করে। তার মানে আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে ভাইয়া এদের শুধুমাত্র হয় উপরে অথবা শুধুমাত্র হয় নিচে দাঁত কয়টা বলো তো? 4 2 6 এবং 4 10, তাই না? তাহলে 10টা। তার মানে টোটাল 10 প্লাস 10, এদের টোটাল দাঁত কিন্তু 20টা। এদের টোটাল দাঁত কয়টা? 20টা। তার মানে এই যে দেখতেছো ব্যাপারটা, আমরা কিন্তু এই যে দন্ত সংকেত থেকে এই জিনিস কিন্তু আমরা সহজে বের করে আনতে পারি। দেখো I2 C1 P0 M2, তার মানে 2 একে 3 3 থেকে 5, তার মানে একটা কোয়াড্রেন্টে এদের দাঁত হলো 5টা। এর একটা কোয়াড্রেন্টে দাঁত কয়টা? 5টা। তার মানে শুধুমাত্র উপরের চোয়ালে দাঁত হবে কয়টা? শুধুমাত্র উপরে চোয়ালে হবে তোমার 5 ইন্টু 2, হ্যাঁ 10টা। আমি যদি বলতাম
যে সব মিলায় দাঁত কয়টা, তাহলে 5 ইন্টু 4টা কোয়াড্রেন্ট, তাহলে কয়টা হয়তো, তাহলে 20টা। তার মানে এই যে তুমি যদি দন্ত সংকেতের ব্যাপারটা যদি একটু ভালোভাবে আয়ত্ত করতে পারো, তোমরা কিন্তু এখান থেকে অনেক ইজিলি খুবই খুবই ইম্পর্টেন্ট কয়েকটা এমসিকিউ অ্যান্সার করতে পারবা। সো তোমার জন্য কয়েকটা কোশ্চেন আমি যদি জিজ্ঞাসা করি যে ভাইয়া ছোট বাচ্চাদের ক্ষেত্রে উপরের চোয়ালে প্রিমোলার দাঁত কয়টা, বলবে একটাও নাই। উপরের চোয়ালে ক্যানাইন দাঁত কয়টা, অ্যান্সার তুমি নিজে দাও, ভিডিওটা পজ করো আর অ্যান্সারটা তুমি নিজে দাও, কমেন্ট সেকশনে লিখে রাখো, অথবা তুমি এর সাথে মিলাই নাও। তাহলে ক্যানাইন দাঁত কয়টা হবে দেখো তো, ক্যানাইন দাঁত হবে তোমার 2 গুণ 1 মানে 2টা। যদি বলছি ভাই এখানে মোলার দাঁত কয়টা, উপরের চোয়ালে মোলার দাঁত কয়টা, তাহলে 2 ইন্টু 2, কেন দন্ত সংকেতে M2 আছে, 2টা কোয়াড্রেন্ট, আমি 2 দিয়ে 4টা। যদি বলতাম ভাই ছোট বাচ্চাদের ক্ষেত্রে পুরো মুখ গহ্বরে মোলার দাঁত কয়টা, আমরা জানি M2, দন্ত সংকেত কি I2C1 P0 M2, তার মানে মোলার 2টা, তার মানে 4টা কোয়াড্রেন্ট, যেহেতু পুরো মুখের কথা বলতে যাচ্ছি, 4 গুণ 2 কয়টা, 8টা। আবার একটা কোয়েশ্চেন, তোমাদের বড় মানুষদের ক্ষেত্রে বা একটা প্রাপ্তবয়স্কদের মানুষের ক্ষেত্রে মোলার দাঁত টোটাল কয়টা, আমরা জানি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে তোমার দন্ত সংকেত হলো I2C1 P2 M3, মানে M3 পুরো মুখ গহ্বরের কথা বলা হচ্ছে, কয়টা কোয়াড্রেন্ট, 4টা কোয়াড্রেন্ট, তাহলে কত হবে, 4 3 12টা। যদি বলি ভাই প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ক্যানাইন দাঁত কয়টা, আমরা আগে দন্ত সংকেতে খেয়াল করি, I2C1 P2 M3 C1 পুরো মুখ গহ্বরের কথা বলছো, তাহলে কয়টা কোয়াড্রেন্ট, 4টা কোয়াড্রেন্ট, 4 গুণ 1 কত, 4টা। আলটিমেটলি এইভাবে যদি তুমি একটু মাথা খাটাইতে পারো, আলটিমেটলি সবগুলো তুমি কিন্তু এখান থেকে অ্যান্সার করতে পারবা। সো আজকে ক্লাসে যেটা আলোচনা করার চেষ্টা করলাম, এটা আলটিমেটলি তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। অ্যান্ড অবশ্যই এই ক্লাসটা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করার চেষ্টা করবা, অবশ্যই ভিডিওটা সেভ করে রাখবা, না দেখবে যে তোমরা হারাই গেছে, পড়া খুঁজেই পাচ্ছ না। অ্যান্ড স্টে কানেক্টেড উইথ আস। থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন আসো আমরা পাকস্থলীতে খাদ্য পরিপাকটা নিয়ে একটু আলোচনা করব। পাকস্থলীতে খাদ্য পরিপাকের ব্যাপারটা কি, যে আমাদের পাকস্থলীটা কতটুকু মানে দৈর্ঘ্য প্রস্থ সেটা একটু আমাদের জানতে হবে। পাকস্থলীর দৈর্ঘ্য কত, 30 সেন্টিমিটার, প্রস্থ কত, 15 সেন্টিমিটার। কোথায় পাইছি এটা কিন্তু আমরা একবার চ্যাপ্টার শুরুর দিকে কিন্তু অলরেডি পড়ে আসছি। ওকে, আমাদের মানে পাকস্থলীর দৈর্ঘ্য কত, 30 সেন্টিমিটার, প্রস্থ কত, 15 সেন্টিমিটার। আমাদের বড়দের ক্ষেত্রে হলো মানে কতটুকু এটা হয় 1.5 থেকে 2 লিটার হয়, আর বয়সন্তি গেলে কিন্তু 1 লিটার থাকে। ছোট বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত থাকে 1 আউন্স বা 30 ml, 1 আউন্স বা 30 ml। কার্ডিয়ার ক্ষেত্রে চলে আসো। কার্ডিয়ার ক্ষেত্রে ব্যাপারটা কি, কার্ডিয়া যে মানে এই যে এটা কিন্তু আমরা অলরেডি আলোচনা করছি, বুঝছো, এই যে এই পার্টটাকে বলা হয় কার্ডিয়া, এই পার্টটাকে বলা হয় ফান্ডাস। ওকে, ফান্ডাস। আর এই যে তোমার এই যে একবার হলো ওই যে ও সরি, তোমাদের একটা জিনিস একটু ভুল বলা হয়েছে, একটা জিনিস একটু খালি এডিট করবো। এই পার্টটা যেটা সেটা হলো তোমার পাইলোরাস। এটা কি, এটা হলো তোমার পাইলোরাস। হ্যাঁ, আর এই যে উপরে যে পার্টটা যেটা সেটা হলো তোমার ফান্ডাস। এটা কি, এটা হলো আমাদের ফান্ডাস। ওকে, তাহলে এই জিনিসটা একটু খেয়াল রাখবা। তাহলে দেখো আমি যেটা বলতেছিলাম যে আমাদের 2টা পার্ট, দেখো আমি বলছিলাম না তোমাদের একবার শুরুর দিকে, এই পার্টটাতে আমাদের কিন্তু হার্ট থাকে, তাই না? হার্টের কাছাকাছি যেহেতু, সেটা বলতেছিল কার্ডিয়া বা কার্ডিয়াক প্রান্ত। আর এইটা হলো আমাদের পাইলোরাস, তাই বলবো এখানে পাইলোরিক প্রান্ত। আর এটা হলো আমাদের ফান্ডাস। হ্যাঁ, ফান্ডাসটা হলো একটু তোমার মানে গম্বুজ আকৃতির, কেমন গম্বুজ আকৃতির। ওকে, তাহলে এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। আর এই যে পুরো পার্টটা কি বলতো, এটা হলো দেহ। ওকে, এটা কি দেহ। ওকে, আর এখান থেকে আমাদের খুব একটা দরকার নাই। দেখো আমি তোমাকে যদি বলি যে আমাদের পাকস্থলীকে কয়টা ভাগে ভাগ করা যায়, তাহলে বলবা কার্ডিয়া, ফান্ডাস মানে তোমার দেহ বা পুরো বডি যেটা সেটা, একটা হলো অ্যান্ট্রাম, একটা হলো পাইলোরাস। তাহলে দেখো এটা হলো পাইলোরাসটা আগে যেটা সেটা হলো আমাদের অ্যান্ট্রাম। এই কয়েকটা জিনিস যদি একটু মনে রাখতে পারো, আমাদের সাধারণত এখান থেকে খুব একটা দরকার হয় না। তবে যেহেতু আমাদের মেইনলি আমাদের পাকস্থলীর কাজ কি বলতো, খাবারটাকে জমা করে রাখা, তাই না? তাহলে এইখানে আমাদের একটা হলো গেট থাকবে, এখানে আমাদের একটা ভালভের মতো থাকবে, এখানে আমাদের একটা ভালভের মতো থাকবে, আবার এইখানেও একটা ভালভের মতো থাকবে। তার মানে এখানে একটা তোমার হলো ট্যাপের মতো থাকবে, এটা একটা ট্যাপের মতো থাকবে। এটাকে আমরা বলতেছি কার্ডিয়াক স্ফিংটার। স্ফিংটার মানে হলো স্ফিংটার। স্ফিংটার স্ফিংটার মানে কি, স্ফিংটার মানে হলো ট্যাপ, বুঝছো, মানে হলো তোমার খোলা যায়, ওপেন করা যায়, বন্ধ করা যায়, ব্যাপারটা হচ্ছে এরকম। তার মানে এখানে যেহেতু কার্ডিয়াক প্রান্ত, তার মানে এখানে থাকবে কার্ডিয়াক স্ফিংটার। এটা যেহেতু পাইলোরিক প্রান্ত, এখানে থাকবে পাইলোরিক স্ফিংটার। ওকে, এটাতে কাজ কি, এটাতে কাজ হলো আমরা হলো খাবারটাকে মানে যেতে দিব নাকি যেতে দিব না, এটা আমরা কন্ট্রোল করি। ওকে, তাহলে জিনিসটা একটু খেয়াল রাখো। একটু সামনের দিকে চলে আসো। আমাদের এখানে না যান্ত্রিক পরিপাকে অনেকগুলো কথাবার্তা বলছে, যেগুলো আমাদের সিকিউর জন্য ইম্পর্টেন্ট ছিল, বাট আমাদের আসলে এমসিকিউর জন্য তো আমরা মেইনলি ফোকাসড, সেজন্য আমাদের অত ডিটেলস লাগবে না। আমাদের জন্য যেটা বেশি ইম্পর্টেন্ট, আমরা যদি বলি ভাই মসৃণ পেশি কয়টা স্তর আছে বলতো, 3টা স্তর আছে। কয়টা স্তর আছে, 3টা স্তর আছে।
কয়টা স্তর? 3টা স্তর। এরা কি করে? মূল কথা মসরাইতে হেল্প করে, খাবারটাকে ছোট 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 টুকরায় ভাগ করতে হেল্প করে। ওকে, আর গ্যাস্ট্রিক জুস, এখানে দেখবে আমাদের পাকস্থলীতে না, পাকস্থলীতে মানে বেশ কিছু মানে জুস সিক্রেশন হয়, যেটা বলছে গ্যাস্ট্রিক জুস বা গ্যাস্ট্রিক রস। কতটুকু সিক্রেশন হয় বা কতটুকু প্রতিদিন আসে? মোটামুটি তোমার হলো 1.5 লিটারের মতো আসতে পারে, যেগুলো আমরা একটু পরে আলোচনা করব। সহজ কথা, সেটার কাজ কি? খাবারটাকে সুপের মতো একটা মিশ্রণ তৈরি করে, সেটাকে বলা হয় কাইম। তাহলে একটা জিনিস মনে রাখবা, আমরা মুখমণ্ডলে পাই হলো বোলাস, ঠিক আছে? মুখমণ্ডলে পাই কি? বোলাস। হ্যাঁ, বোলাস। আর যদি বলি যে তোমার হলো তোমার পাকস্থলীতে কি পাই? পাকস্থলীতে পাই হলো কাইম। পাকস্থলীতে পাই কি? কাইম। কাইম। ওকে, তাহলে জিনিসটা একটু ভালোভাবে মনে রাখবা। তাহলে একটা বোলাস কই পাওয়া যায় আর কাইম কই পাওয়া যায়, তাহলে এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। সামনে চলে আসো। আমি যেটা বলছিলাম, আমাদের যে গ্যাস্ট্রিক জুস ক্ষরণটা নিয়ন্ত্রণ করে কে? তাহলে বলবা গ্যাস্ট্রিন হরমোন। গ্যাস্ট্রিন হরমোন যেটা, সেটা কিন্তু এই জুস ক্ষরণটা নিয়ন্ত্রণ করে। তাহলে এই জিনিসটা একটু খেলতে হবে। এখন আরেকটা জিনিস এটা মনে রাখো, আমি কি বলছিলাম, আমাদের যে মেইনলি তোমাদের প্রথমে কি থাকে? প্রথমে থাকে মুখমণ্ডল। মুখমণ্ডলে শুধুমাত্র শর্করা যেটা, সেটা পরিপাক হয়। মুখমণ্ডলে শুধু শর্করা পরিপাক হয়। পাকস্থলীতে তোমার শর্করা বাদ দিয়ে বাকিগুলো পরিপাক হয়। কি বললাম? মুখমণ্ডলে শুধু শর্করা পরিপাক হয়, বাকি দুইটা হয় না। পাকস্থলীতে শর্করা পরিপাকটা হয় না, বাকি দুইটা পরিপাক হয়। তাহলে দেখো এই কথাটাই বলছে যে দেখো এখানে শর্করা পরিপাক ঘটে না, আমিষ পরিপাক ঘটে। আর কি ঘটে? আর হলো স্নেহ পরিপাক ঘটে। ওকে, এখন আসলে আমরা একটা আমিষ পরিপাকটা একটু দেখি। ওকে, আমিষ পরিপাকের জন্য আমাদের 2-3টা এনজাইম আছে। মূল কথা একটা হলো আমাদের পেপসিন। এটা কি? পেপসিন। পেপসিনটা প্রথমে নিষ্ক্রিয় অবস্থায় থাকে, বুঝছো? পেপসিনোজেন হিসেবে থাকে, সেটাকে পরবর্তীতে সক্রিয় করতে হয়। কিভাবে সক্রিয় করি? হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে সক্রিয় করি। তার মানে আমাদের এখানে 2টা এমসিকিউ আসে। সক্রিয় কোনটা কাকে সক্রিয় করতে হেল্প করে, সেটা একটা এমসিকিউ আসে। লিখে নাও, ওটা পিএইচ টেক্ট। পিতে কি? পেপসিনোজেন। পিতে কি? পেপসিনোজেন। পেপসিনোজেন। পেপসিনোজেনকে সক্রিয় করে কে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। তারপর টিতে কি বলতো? ট্রিপসিনোজেন। 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 ট্রিপসিনোজেনকে সক্রিয় করে কে বলতো? এন্টারোকাইনেস। 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 আর কাইমোট্রিপসিনোজেন। 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 কাইমোট্রিপসিনোজেনকে সক্রিয় করে কে? তাহলে বলবা ট্রিপসিন। ঠিক আছে, ট্রিপসিন। তাহলে এই যে 2-3টা জিনিস, এগুলো একটু ভালোভাবে মনে রাখবা। ওকে, এগুলো একটু ভালোভাবে খেয়াল রাখবা। তো আমি জিজ্ঞাসা করি যে ভাইয়া, পেপসিনোজেনকে সক্রিয় করে কে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। ট্রিপসিনোজেনকে সক্রিয় করে কে? এন্টারোকাইনেস। যদি বলি যে কাইমোট্রিপসিনোজেনকে সক্রিয় করে কে, তাহলে বলবো ট্রিপসিন। তাহলে যে সক্রিয় করার পর কি উৎপন্ন হবে? খালি শুধুমাত্র জেনটা বাদ দিয়ে দিবা। পেপসিনোজেন থেকে জেন বাদ দিয়ে দাও, পেপসিন উৎপন্ন হবে। ট্রিপসিনোজেন থেকে জেন বাদ দিয়ে দাও, ট্রিপসিন উৎপন্ন হবে। কাইমোট্রিপসিনোজেন থেকে জেন বাদ দিয়ে দাও, কাইমোট্রিপসিন উৎপন্ন হবে। ওকে, তাহলে সে মনে রাখতে হবে। আর যদি বলি যে ভাইয়া, আমাদের এই যে প্রোরেনিন যেটা, প্রোরেনিনকেও সক্রিয় করে কে বলতো? হাইড্রোক্লোরিক অ্যাসিড। তার মানে এই যে পি যেটা দেখতেছো, পিতে হলো তোমার পেপসিনোজেনও বলতে পারো অথবা প্রোরেনিনও বলতে পারো। প্রোরেনিনকে সক্রিয় করে কে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে এই যে কয়েকটা জিনিস বললাম, সেটা আমাদের জন্য মনে রাখতে হবে। এখন আসে কাজ। কাজ কি? পেপসিন আমাদের আমিষকে ভেঙে প্রোটিয়াস পেপটন তৈরি করে। ওকে, মানে সহজ কথা, কি তৈরি করে এত মুখস্থ করতে যাওয়ার দরকার নাই। মূল কথা, প্রোটিনকে ভেঙে একটু ছোট করে। প্রোটিনের ছোট ভাই কি হবে? প্রোটিওজার পেপটন হবে। তাহলে বলে ফেলো, প্রোটিওজার পেপটন হবে। আর দুগ্ধ আমিষ কেসিনকে রেনিন, মানে কেসিনকে রেনিন প্যারাকেসিনে পরিণত করে। কিছু পরিণত করে? প্যারাকেসিনে পরিণত করে। এটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এইটুকু যদি মনে রাখতে পারো, তাহলে তোমাদের জন্য মানে আপাতত তোমাদের জন্য আর কিছু দরকার নাই। স্নেহ পরিবেকে চলে আসো। স্নেহ পরিপাক করার জন্য আমাদের সাধারণত একটা ক্ষারীয় পরিবেশ দরকার। কেমন পরিবেশ দরকার? ক্ষারীয় পরিবেশ দরকার। কারণ অম্লীয় পরিবেশ আসলে খুব একটা পরিপাক করতে পারে না, মানে সাধারণত লিপিড পরিপাক করতে পারে না। সেক্ষেত্রে আমাদের গ্যাস্ট্রিক লাইপেজ এনজাইমটা কিছুটা পারে। হ্যাঁ, গ্যাস্ট্রিক লাইপেজ, তার মানে লিপিড পরিপাক করতেছো, তাহলে হলো লাইপেজ। যেহেতু পাকস্থলীতে পরিপাক করতেছো, তাহলে বলবা গ্যাস্ট্রিক লাইপেজ। তাহলে ব্যাপারটা বুঝতে পারছি? তাহলে বলবা যে হলো ভাইয়া, এখানে কি থাকবে? মানে লিপিড পরিপাক, চর্বি পরিপাক করার জন্য কোন এনজাইম লাগবে? গ্যাস্ট্রিক লাইপেজ লাগবে। গ্যাস্ট্রিক কি? গ্যাস্ট্রিক মানে হলো তোমার পাকস্থলী রিলেটেড। লাইপেজ মানে কি? পরিপাক করতে হেল্প করতেছে। কাকে? লিপিডকে। তাহলে গ্যাস্ট্রিক লাইপেজ। তাহলে এই জিনিসটা একটু ভালোভাবে খেয়াল রাখবা। কি উৎপন্ন হয়? সহজ কথা, লিপিডকে ভেঙে একটু ছোট করে দেয়। ঠিক আছে, একটু লিপিডকে ভেঙে একটু ছোট করে দেয়, এর থেকে বেশি কিছু করে না। আমাদের জন্য আসলে খুব একটা দরকার নাই। ওকে, মূল কথা। তারপর যদি বলো যে কি উৎপন্ন হয়, ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল উৎপন্ন হয়। ওকে, ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল উৎপন্ন হয়। আরেকটা জিনিস আমাদের একটু মনে রাখতে হবে, পাকস্থলী নিজে কেন পরিপাক হয়ে যায় না? পাকস্থলী নিজে কেন পরিপাক হয়ে যায় না, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। ওকে, পাকস্থলী নিজে কেন পরিপাক হয়ে যায় না? তাহলে একটা জিনিস দেখো, আমাদের মনে রাখবা যে পাকস্থলীর মানে প্রাচীরে না প্রচুর মিউকাস
মানে একটা লেয়ার থাকে, ঠিক আছে? দেখো ওই কথাটা বলছে, একটা মিউকাস লেয়ার থাকে যেটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের আক্রমণ থেকে রক্ষা করে, ঠিক আছে? আবার এখন তুমি বলতে পারো ভাইয়া পরিপাক হয়ে যাওয়ার মানে প্রশ্নটা আসলো থেকে, তাই না? মানে তোমার হলো পাকস্থলীর প্রাচীর পরিপাক হয়ে যাবে, এই প্রশ্নটা আসলো থেকে। পাকস্থলীর প্রাচীর কি মেইনলি তো পেশি দিয়ে গঠিত, পেশি মানে কি প্রোটিন, তার মানে প্রোটিন পরিপাকের এনজাইমগুলো পাকস্থলীর প্রাচীর কেউ খেয়ে ফেলতে পারবে। ব্যাপারটা হয়েছে যে প্রোটিন পরিপাক করার জন্য এনজাইম কি কি আছে পাকস্থলীতে? পেপসিনোজেন আছে, তাই না? পেপসিনোজেনটা মানে পেপসিন আছে, সেটা হলো পেপসিনোজেন হিসেবে খরিত হয়, মানে আগে থেকে ইনঅ্যাক্টিভেটেড থাকে, সে কিন্তু অ্যাক্টিভেটেড অবস্থায় খরিত হয় না, সেটা কিন্তু অ্যাক্টিভেট করতে হয়। তার মানে ইনঅ্যাক্টিভেটেড জিনিস তো আর ওটা খাইতে পারবে না, কারণ যখন খাবার আসবে তখন কিন্তু সে সক্রিয় হবে। খাবার যখন আসবে তখন যদি সক্রিয় হয়, সে তো খাবারকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে, সে তো আর হলো পাকস্থলীর প্রাচীরকে নিয়ে ব্যস্ত হবে না, তাই না? সেই জন্য আসলে কিন্তু আমাদের সক্রিয় অবস্থায় থাকে না, তো সেই জন্য কিন্তু আমাদের জন্য একটা হেল্প হয়। পাশাপাশি আমাদের কিন্তু ওই যে মিউকাস পর্দা থাকে সেটা একটা হেল্প হয়। আর আমাদের কিন্তু বেশ কিছু এখানে বাইকার্বনেট লবণ থাকে, বাইকার্বনেট মানে কি ক্ষার, যেটা হাইড্রোক্লোরিক অ্যাসিডকে কিছুটা প্রশমিত করে দেয়, সেজন্য আমাদের জন্য একটু হেল্পফুল হয়। ওকে, তাহলে জিনিসগুলো একটু পড়বা ভালোভাবে। আর একটা কথা আছে যে পাকস্থলীর যে কোষগুলো আছে সেগুলো কিন্তু অনেকগুলো টাইট 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 আকারে থাকে, বুঝছো? অনেকগুলো টাইট করে থাকে, কোনো ফাঁকা থাকে না, সেটা ভিতরে ঢুকতে পারে না, বুঝতে পারছি? তো এই জিনিসগুলো খেয়াল রাখবা। আর পাকস্থলীতে মাঝে মধ্যে আলসার হয়, বুঝছো? পেপটিক আলসার, খুবই ব্যথা, মানে মারাত্মক ব্যথা, ব্যথার মধ্যে খুবই একবারে হাই লেভেলের ব্যথার মধ্যে একটা, ঠিক আছে? যদি তুমি প্রচুর পরিমাণে এই যে অ্যানাসাইড নাপা এক্সট্রা যা যা আছে ভাল লাগে, মানে মন চায় ওষুধ খেয়ে ফেলাও, তারপরে যে রোলেক কিটোরোলেক, তারপর হলো কি বলে মাইগ্রেন হলে যে ওষুধগুলো খায় টাফনিল, হ্যাঁ, এইসব যদি হলো খাইতে থাকো, প্রচুর খাইতে থাকো, তাহলে কিন্তু তোমার এই যে পাকস্থলীতে আলসার হইতে পারে। পাশাপাশি হেলিকোব্যাক্টার পাইলোরি নামে একটা ব্যাকটেরিয়া আছে, এটা কিন্তু তোমার সেটা করতে পারে। ওকে, তাহলে এসে খেয়াল রাখবা। এখন হচ্ছে ক্ষুদ্রান্ত পরিপাক। আমরা এই পরিপাক পার্টটাকে আমাদের মেইন প্রায়োরিটি কি? পরিপাক থেকে যে এমসিকিউগুলো আসে সেগুলোকে কভার করা। ওকে, আসলে আমাদের পরিপাকগুলো তো আসলে খুব সবগুলো তো রিটেনের জন্য আমাদের লাগতেছে না, আমাদের কিন্তু রিটেন নাই, তাই না? সেজন্য আমাদের যতটুকুই পড়তে হবে যতটুকু আমার জন্য ইম্পর্টেন্ট। এখন দেখো আমি যেটা বলতেছিলাম, ক্ষুদ্রান্ত যেটা, ক্ষুদ্রান্ত আমাদের কোথেকে শুরু হয়েছে বলো তো? ক্ষুদ্রান্তটা আমাদের শুরু হয়েছে ডিউডেনাম থেকে, তাই না? তাহলে আমাদের যদি বলি ক্ষুদ্রান্তের পার্ট কি কি, তাহলে বলবা তিনটা অংশে ভাগ করা যায়, ডিউডেনাম, জেজুনাম, আইলিয়াম। কি কি? ডিউডেনাম, জেজুনাম, আর একটা হলো আইলিয়াম। এখানকার দৈর্ঘ্যগুলো দেখো, ডিউডেনাম হলো ইউ আকৃতির, কোন আকৃতির? ইউ আকৃতির, 25 থেকে 30 সেন্টিমিটার লম্বা, এবং জেজুনাম হলো মাঝের অংশ যেটা 2.5 মিটার লম্বা, ইলিয়ামটা হলো আমাদের 3/5 গঠন করে, মানে 3/5 লম্বা। ওকে, তাহলে এটা মনে রাখতে হবে। যান্ত্রিক পরিপাকের ক্ষেত্রে কি সহজ কথা, যান্ত্রিক পরিপাক মানে কি হলো, মানে নড়াচড়া করবে, মোচড় টোচড় দিবে, সুন্দর করে কি করবে, খাবারটাকে ছোট 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 টুকরে পরিণত করে ফেলবে। ওকে, জাস্ট এইটাই হলো তোমার খাবার মোচড় দেওয়া, মানে খাবারটাকে যান্ত্রিক পরিপাক করার মাধ্যমে ছোট ছোট টুকরে পরিণত করা। রাসায়নিক পরিপাকটা আমাদের জন্য একটু লাগে, কারণ রাসায়নিক পরিপাকে অনেকগুলো এনজাইম আছে। তবে এই যে আমাদের মনে রাখো যে আমরা পাকস্থলীতে কিন্তু একটা অম্লীয় পরিবেশ ছিল, তাই না? আমরা কিন্তু এখন একটা ক্ষারীয় পরিবেশ তৈরি করতে চাই, কেন? কারণ ক্ষুদ্রান্ত কিন্তু আমাদের পুরোটাই ক্ষারীয় পরিবেশ দরকার। ক্ষারীয় পরিবেশ তৈরি করার জন্য অবশ্যই ক্ষার তো লাগবে। এখানে ক্ষারটাকে, এখানে ক্ষারটা হলো পিত্তরস। তাহলে দেখো ওই কথাটাই বলছি যে পিত্তরসটা অতিমাত্রায় ক্ষার জাতীয় তরল পদার্থ, যেটা আমাদের ভিতরে কোনো এনজাইম থাকে না, আমাদের অম্লীয় পরিবেশ যেটা সেটাকে কিন্তু একটু প্রশমিত করে, ঠিক আছে? এখন যদি বলি যে ভাই এখানে কি শর্করা পরিপাক হবে, মনে রাখবা ক্ষুদ্রান্তে সব পরিপাক হয়, সব মানে সব হয়। ওকে, সব পরিপাক হয়, তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে, সব পরিপাক হয়। এখন বলতে পারো ভাইয়া কোন কোন এনজাইম কাজে দেয় সেটা আমি বুঝবো কেমনে? মনে রাখবা এখানে দুনিয়ার যা এনজাইম আছে সবগুলোই লাগবে, মানে তোমার হলো আন্তরিক রস থেকে এনজাইম যেগুলো আছে সেগুলোও লাগবে, তারপর তোমার মনে করো অগ্নাশয় থেকে যেগুলো আছে সেগুলোও লাগবে, পিত্তরসটাও লাগবে, যা যা আছে সবগুলোই লাগবে। শুধুমাত্র পাকস্থলীগুলো কিন্তু আর এখানে আসবে না, পাকস্থলীগুলো তো পাকস্থলীতে আটকাই আছে, তাই না? পাকস্থলীগুলো তো আর এখানে আসার কোনো মানে নাই। তার মানে এখানে আন্তরিক রস দিয়ে পরিপাক হবে, অগ্নাশয় রস দিয়ে পরিপাক হবে, আবার কিন্তু পিত্তরসটা কিন্তু অনেকটা পরিবেশ মেনটেন করতে হেল্প করবে। এখন দেখো যে তুমি যদি একটু মনে রাখতে পারো শর্করা পরিপাকে কি কি এনজাইম থাকে, দেখো অ্যামাইলেজ, মল্টেজ, হ্যাঁ, অ্যামাইলেজ আর মল্টেজ। দেখো আমি তোমাকে একটা কয়টা ব্যাপার বলি, এখানে কিন্তু আমাদের দুইটা করে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু দুইটা করে এনজাইমের কথা বলা আছে, দুইটা সোর্স থেকে কথা বলা আছে। একটা অগ্নাশয় থেকে, অগ্নাশয় থেকে শর্করা পরিপাকের জন্য এনজাইম মাত্র দুইটা, ঠিক আছে? আন্তরিক রসে বেশি। আবার যখন প্রোটিন পরিপাক করতে যাবা, তখন কিন্তু অগ্নাশয় রসের এনজাইম বেশি, আন্তরিক রস কম, মানে একটা ব্যালেন্স করে দেওয়া, খেয়াল করছো? মানে তোমার হলো শর্করা পরিপাক করার জন্য মেইনলি কাজ করতেছে অগ্নাশয় রসগুলা, মানে অগ্নাশয় রসগুলো কম, মানে আন্তরিক রসগুলো বেশি কাজ করতেছে। বাট প্রোটিন পরিপাক করার জন্য কিন্তু অগ্নাশয় রসগুলো কিন্তু বেশি কাজ করতেছে। তার মানে কি, মানে প্রোটিন পরিপাক করার জন্য অগ্নাশয়ে বেশি এনজাইম দেওয়া হয়েছে। ওকে, তাহলে খেয়াল রাখো। আর একটু চেহারাগুলো চিনা রাখো, যে অন্তত যেন বলতে পারো ভাই অ্যামাইলেজ
মল্টেজ, অ্যামাইলোজ, মল্টোজ, এগুলো যে একটা শর্করা, এগুলো যেন অন্তত বলতে পারো। এগুলো যদি বলতে না পারো তাহলে তুমি হলো কোনোভাবে আন্দাজ করতে পারবে না যেটা আসলে অ্যামাইলোলাইটিক এনজাইম নাকি প্রোটিওলাইটিক এনজাইম। ওকে, তাহলে জিনিসগুলো একটু খেয়াল রাখতে পারতে হবে। তাহলে দেখো যেটা বলতেছিলাম যে অ্যামাইলেজ কি করে বলতো, স্টার্চ ও গ্লাইকোজেন এটা কিন্তু ভেঙে মল্টোজে পরিণত করে, মল্টেজ যেটা সেটা কিন্তু মল্টোজকে ভেঙে গ্লুকোজে পরিণত করবে। সহজ কথা, আমাদের এখন কি তৈরি হবে, হয় মল্টোজ না হয় গ্লুকোজ, এইসব জিনিস তৈরি হবে। বড় বড় শর্করা আছে অলরেডি, এক দুইবার ভাঙছি, ডেক্সট্রিন এইসব জিনিস তৈরি করছি। এখন আমাদের যদি বলি হ্যাঁ এন্ড প্রোডাক্ট কি, মল্টোজে বানাই দাও না হলে গ্লুকোজ বানাই দাও, কারণ বেশিরভাগ ক্ষেত্রে এখন গ্লুকোজ তৈরি হয়ে যাবে। ওকে, তো আই থিঙ্ক এটা বোঝাইতে পারছি। তো দেখো যান্ত্রিক রশ্মি কি থাকবে, আন্তরিক অ্যামাইলেজ, আইসোমল্টেজ, মল্টেজ, সুক্রোজ, ল্যাকটেজ, শেষ। তাহলে আমি যদি বলি যে ভাই এখান থেকে আমাদের কোশ্চেন কি, কোশ্চেন হলো মল্টোজকে ভাঙলে কি পাওয়া যায়, গ্লুকোজ পাওয়া যায়। সুক্রোজকে ভাঙলে কি পাওয়া যায়, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ পাওয়া যায়। ল্যাকটোজকে ভাঙলে কি পাওয়া যায়, গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ পাওয়া যায়। তাহলে এই দুইটা জিনিস তিনটে মানে মনে রাখতে হবে। ওকে, আবার ট্রিপসিনে চলে আসো, মানে আমিষ পরিপাকে, আমিষ পরিপাকেও সেম, এটা কিন্তু অলরেডি বলে ফেলছি। ট্রিপসিনোজেন এটাকে সক্রিয় করে কে বলতো, ওই যে পিএইচ টেক্সট দিয়ে মনে রাখতে বলছিলাম। ট্রিপসিনোজেনকে সক্রিয় করে কে, এন্টারোকাইনেজ। কে, এন্টারোকাইনেজ। আমি যদি বলি ভাইয়া ট্রিপসিনোজেনকে সক্রিয় করবে কে, এন্টারোকাইনেজ। ওকে, আর কাইমোট্রিপসিনোজেনকে সক্রিয় করবে কে, ট্রিপসিন। ওকে, তাহলে দেখো এটাই বলছি। মূল কথা এইখানে কি তৈরি হবে, এখন তুমি হলো আমিষ ভাঙতেছো, তাহলে কি তৈরি হবে, হয় পলিপেপটাইড তৈরি হবে নাহলে অ্যামিনো অ্যাসিড তৈরি হবে। ঠিক আছে, হয় পলিপেপটাইড তৈরি হবে নাহলে অ্যামিনো অ্যাসিড তৈরি হবে। শুরুর দিকে তো আর একবার ডিরেক্ট অ্যামিনো অ্যাসিড তৈরি করা যায় না, আগে পলিপেপটাইড তৈরি করছে, তারপরে একটু ছোট 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 করে আমরা অ্যামিনো অ্যাসিড তৈরি করছি। ওকে, তাহলে তুমি এখন মনে করছো একটু কনফিউজ, মানে শুরুর দিকের বিক্রিয়া, তাহলে কি হবে, পলিপেপটাইড হবে। নিচের দিকে আসছো তাহলে কি হবে, অ্যামিনো অ্যাসিড হবে, শেষ। ওকে, দেখো ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বক্সিপেপটাইডেস, টাইমোপেপটাইডেস, ডাইপেপটাইডেস, কোলাজিনেস, ইলাস্টেজ, অনেকগুলো নাম। সহজ কথা, পারতেছো না, মানে তুমি হলো সরল পেপটাইড বা অ্যামিনো অ্যাসিড বানাই দাও, আলটিমেটলি সবগুলো যে এক সময় গিয়ে অ্যামিনো অ্যাসিডে পরিণত হবে। ওকে, দেখো টাইপেপটাইডেস, ডাইপেপটাইডেস, অমনিপেপটাইডেস, তারপর কার্বক্সিপেপটাইডেস, এগুলো সবগুলোই মোটামুটি ডাইপেপটাইডেস বা তোমার অ্যামিনো অ্যাসিড তৈরি দিয়ে চলে যায়। ওকে, সহজ কথা, মূল কথা, আস্তে আস্তে ছোট হবে। ইন প্রোডাক্ট কি, অ্যামিনো অ্যাসিড, শেষ। এখন লাগবে কি আমাদের এখানে, কোশ্চেনটা কি, কোশ্চেনটা হলো অগ্নাশয়ে প্রোটিন পরিপাকের হরমোন কি, সরি এনজাইম কি। তারপর হলো তোমার আন্তরিক রশ্মি প্রোটিন পরিপাকের এনজাইম কি, শেষ। জাস্ট এইটুকুই, এর থেকে বেশি কিছু আমাদের দরকার নেই। ওকে, এখন আসো যে পেপসিন আর টেপসিন এইটার পার্থক্যটা পড়তে হবে। পেপসিনটা থাকে কোথায়, পেপসিনটা থাকে তোমার হলো পেপটিক কোষ বা চিফ কোষ যেটাকে বলে, এটার নাম কি, চিফ কোষ। ওকে, চিফ কোষ, চিফ কোষ থেকে আসে, এটা হলো তোমার পাকস্থলীতে থাকে, এটা অগ্নাশয় থেকে আসে। ওকে, অগ্নাশয় থেকে আসে, তাহলে জিনিসটা মনে রাখবা। এখানে তোমার হলো পেপসিন যেটা পাকস্থলীতে নিঃসৃত হয়, এটা কিন্তু ক্ষুদ্রান্তে ডিউডেনামে নিঃসৃত হয়। ওকে, মনে থাকবে না। প্রথমে নিষ্ক্রিয় পেপসিনজেন হিসেবে আসে, এটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংস্পর্শে এসে পেপসিনে পরিণত হয়। এটা কিন্তু এন্টারোকাইনেজ এনজাইমের উপস্থিতিতে এসে ট্রিপসিনে পরিণত হয়। ওকে, এটা খেয়াল রাখবা। এটা কাজ কি, প্রোটিয়াস আর পেপটাইন পরিণত করে, এটা প্রোটিয়াস পেপটনকে ভেঙে পলিপেপটাইড পরিণত করে। তার মানে খেয়াল করতেছো, আমরা কিন্তু পাকস্থলীতে একবার ভাঙছি, কি তৈরি করছিলাম, প্রোটিয়াস আর পেপটন, আর অগ্নাশয় মানে ক্ষুদ্রান্তে এসে আমরা কি করতেছি, ওটাকে অ্যামিনো অ্যাসিডে পরিণত করে ফেলতেছি। তো এটা আমাদের মেইন কনসার্ন। ওকে, তাহলে যেগুলো একটু খেয়াল রাখবা, এখান থেকে আর কিছু আমাদের দরকার নেই। স্নেহ পরিপাকে চলে আসো। স্নেহ পরিপাকে মেইনলি আমাদের দেখো, স্নেহ বা চর্বিকে পরিপাক করার জন্য আমাদের ক্ষারীয় পরিবেশ দরকার। ওকে, এই ক্ষারীয় পরিবেশটাই কিন্তু মেনটেন করে আমাদের পিত্তরস। পিত্তরসে কি থাকে, পিত্ত লবণ থাকে। কি থাকে, পিত্ত লবণ থাকে। পিত্ত লবণ কি কি আছে, সোডিয়াম। দেখো পিত্ত লবণ কি কি আছে আমি বলি তোমাকে, আগে তুমি সোডিয়াম আর পটাশিয়াম দিয়ে নাও, সোডিয়াম আর পটাশিয়াম দিয়ে নাও, তারপর দিবা তুমি গ্লাইকোলেট আর টরোকোলেট, গ্লাইকোলেট, গ্লাইকোলেট আর টরোকোলেট, 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 দুটার ক্ষেত্রে। ঠিক আছে, সোডিয়ামের ক্ষেত্রেও সোডিয়াম গ্লাইকোলেট, সোডিয়াম টরোকোলেট, পটাশিয়ামের ক্ষেত্রেও পটাশিয়াম গ্লাইকোলেট, পটাশিয়াম টরোকোলেট। তাহলে যেগুলো একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে। ওকে, আর এখান থেকে আসলে আমাদের খুব একটা কিছু দরকার নাই। এখান থেকে আমাদের এনজাইম কি কি, লাইপেজ, ফসফোলাইপেজ, কোলেস্টেরল এস্টারেজ, মানে ল ল ল ল থাকবে। ওকে, লাইপেজ, ফসফোলাইপেজ, কোলেস্টেরল এস্টারেজ কি উৎপন্ন হচ্ছে, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল। ওকে, এখানে যেহেতু ফসফোলিপিড, আমরা এখানে ফসফরিক অ্যাসিডটা এক্সট্রা হবে। ওকে, আর যদি বলি ভাইয়া আন্তরিক রশ্মি যেটা আছে সেটাতে কী হবে, লাইপেজ, এটাও সেম। এটা এখান দিয়ে জাস্ট মনে রাখো ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। গ্লিসারলটা আসলে তোমার 3টা হাইড্রোক্সিল গ্রুপ থাকে, বুঝছো, গ্লিসারল আসলে 3টা হাইড্রোক্সিল গ্রুপ থাকে। অত বড় স্ট্রাকচার আমাদের আসলে দরকার নাই, অত ঝামেলার দিকে আমরা যাবো না। তবে একটা জিনিস মনে রাখো, এখানে কি থাকে, মনোগ্লিসারাইড থাকে। ওকে, এত মানে অত কনসেপচুয়াল জিনিস, অত ভারী জিনিস এখন তোমাদের দরকার নাই। যেটা আমাদের লাগবে, লেসিথিনকে ভাঙলে কি উৎপন্ন হয়, লেসিথিনের এনজাইম লাগে, ফসফরিক অ্যাসিড আর কোলিন উৎপন্ন হয়, এটা আমাদের জন্য লাগবে। ওকে, তাহলে জিনিসটা একটু খেয়াল রাখো, এটুকু আমাদের জন্য জানলে মোর দেন এনাফ। ওকে, তার মানে এতক্ষণ যেগুলো আমরা আলোচনা করলাম সেটা আমাদের হলো প্রথমে খাবারটাকে পরিপাক করলাম, কি করলাম, পরিপাক করলাম, ভাঙলাম। এখন আমাদের খাবার পরিপাকের জন্য কোন কোন এনজাইম লাগতেছে সেটা আমরা একটু জাস্ট ভেবে দেখবো, কি এনজাইম কোন কোন গ্রন্থি থেকে আসতেছে, এগুলো আমাদের একটু জানতে হবে। ওকে, এখন আসো আমরা একটু দেখি। প্রথমটা হলো আমাদের লালা গ্রন্থি। লালা গ্রন্থি কয় জোড়া থাকে, 3 জোড়া লালা গ্রন্থি থাকে। অলরেডি আলোচনা করছি, জাস্ট একটু শর্টকাটে আগে চলে যাবো। 3 জোড়া লালা গ্রন্থি, একটা আছে প্যারোটিড, একটা আছে সাবম্যান্ডিবুলার, একটা আছে সাবলিঙ্গুয়াল। প্যারোটিড কই থাকবে বলো তো, একটু আগে পড়াইছি,
গালে থাকবে, কোথায় থাকবে? এইখানে গালে থাকবে, দুই পাশে দুইটা, এই পাশে একটা, এই পাশে একটা। সাবম্যান্ডিবুলার, ম্যান্ডিবুলার নিচে থাকবে। লিঙ্গুলা, লিঙ্গুলা মানে জিহ্বা, জিহ্বা নিচে থাকবে, সাবলিঙ্গুয়াল। ওকে, তাহলে এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। কোথায় উন্মুক্ত হয় এগুলো বলো তো? এগুলো আমাদের ফ্রেনুলামের পাশে উন্মুক্ত হয়। কোথায়? ফ্রেনুলামের পাশে উন্মুক্ত হয় সাবম্যান্ডিবুলার আর সাবলিঙ্গুয়ালটা, ঠিক আছে? আর যদি বলি যে তোমাদের প্যারোটিড যেটা, সেটা কোথায় বলতো? প্যারোটিড আসছে এখানে, হ্যাঁ প্যারোটিড আসতেছে এখানে। এইটাকে জিহ্বা নিচে যেতে পারবে? এত দূর পর্যন্ত যেতে পারবে না তো। কোথায় যাবে বলো তো? ওই যে উপরের চোয়াল যে আছে না, উপরের চোয়ালে তুমি চাবাও কি দিয়ে? মোলার দাঁত দিয়ে। তার মানে পানিটা তো ওখানেই দরকার, তাই না? তাহলে মোলার দাঁতের মানে দ্বিতীয় মোলার দাঁতের বিপরীতে উন্মুক্ত হয়। কোথায়? দ্বিতীয় মোলার দাঁতের বিপরীতে উন্মুক্ত হয়। দেখো ওই কথাই বলছে, দ্বিতীয় ঊর্ধ্ব মোলার দাঁতের বিপরীতে উন্মুক্ত হয় কোনটা? প্যারোটিড গ্রন্থিটা। ওকে, তাহলে জিনিসটা একটু খেয়াল রাখবা। এখন আসো আমাদের লালা রিলেটেড ইনফরমেশন কি কি লাগবে, জাস্ট বলে দিই, তোমরা একটু সুন্দর করে দাগায় নাও। দৈনিক কতটুকু সিক্রেশন হয়? 1200 থেকে 1500 ml। হ্যাঁ, এটা একটা 1 নাম্বার, এটা দাগাও। পিএইচটা দাগাও 2 নাম্বার। ওকে, এটা লাগবে। লালাটা কেমন? অম্লীয়, এটা মনে রাখবো 3 নাম্বার। ওকে, এটা একটু মনে রাখতে হবে। আর এই যে গ্যাস কি কি আছে, এটা লাগবে, তো এটা একটু দাগায় নাও। জাস্ট এইটুকু যদি পড়তে পারো তোমাদের জন্য কিন্তু মোর দেন এনাফ। পানি কতটুকু, এগুলো আসলে আমাদের জন্য দরকার নাই। অজৈব পদার্থ কি কি আছে? অজৈব পদার্থ, জৈব পদার্থ। অজৈব মানে হলো লবণ। অজৈব মানে কি? যা যা লবণ তুমি বানাইতে পারো, যা ভাল লাগে, যা ভাল লাগে, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম ফসফেট, ক্যালসিয়াম ফসফেট, যা যা আছে তুমি দুনিয়ার যা পারো বানাই দাও, সবগুলো এখানে থাকে। মানে মোর কথা কম বেশ সবগুলোই থাকে আর কি। মোর কথা অজৈব পদার্থ মানে লবণ। লবণ আছে কিনা অপশন খুঁজে দেখবো, সেটা হলো অজৈব পদার্থ। আর জৈব পদার্থ মানে কি? এনজাইম। ওকে, এখন আসলে লালার কাজ। লালার কাজটা কী হবে বলো তো? লালার কাজটা হইলো যে তোমার মেইনলি লালার কাজটা হলো মেইনলি আমাদের খাবার পরিপাক করতে হেল্প করবে। কি করতে হেল্প করবে? খাবার পরিপাক করতে হেল্প করবে, ঠিক আছে? প্রত্যেকটা কাজ একটু আমি তোমাকে সামারি করে বলে যাব। সরি, দেখো খাবার পরিপাক করার ক্ষেত্রে আমাদের মেইনলি হেল্প করে। দেখো তুমি নর্মালি জিজ্ঞাসা করো, তুমি খাবার খাইতেছো, মনে করো পানি খাইতেছো না অনেকক্ষণ ধরে, তার মানে মুখ শুষ্ক হয়ে যায়। তার মানে তোমার কিন্তু লালার রস যেটা, সেটা কিন্তু তোমার মুখের শুষ্ক হইতে দেয় না, মানে খাবার চিবাইতে গিলতে হেল্প করে। আবার কথা বলার সময় অনেকক্ষণ কথা বললাম, তোমার কিন্তু পানি খাওয়া লাগে কেন? আলটিমেটলি মুখ শুকায় গেছে, তার মানে মুখ শুকায় যেন না যায় সেটা ইনশিওর করে কে? লালার রস। তারপর দেখবা যে তোমার হলো মুখ, যদি তোমার মুখে লালা না থাকে তাহলে দেখবা যে জেরোস্টোমিয়া হয়। কি হয়? জেরোস্টোমিয়া, একটু পরেই বলতেছি। জেরোস্টোমিয়া তুমি এখানে পাবা, দেখো 1 মিনিট দাঁড়াও। এখানেই থাকার কথা, আমরা একটু এই যে দেখো জেরোস্টোমিয়া। দেখো জেরোস্টোমিয়া, জেরো মানে কি বলতো? জেরো মানে শুকনা। জেরো মানে কি? শুকনা, ঠিক আছে? জেরো মানে কি? শুকনা। স্টোমা, স্টোমা মানে কি বলো? ছিদ্র, মুখছিদ্র। ওকে, তোমার মুখছিদ্রটা কি হয়ে যায় জানো? মুখছিদ্রটা তোমার শুকায় যায়, মুখটা শুকায় যায়। পাশাপাশি এখানে দেখবা আমাদের মিউসিন থাকে, বুঝছো? কি থাকে? মিউসিন থাকে, যেটা আমাদের খাবারটাকে গিলতে হেল্প করে, বা তোমার অনেকটা হলো পিচ্ছিল হয়ে যায়, খাবারটা গিলতে হেল্প করে। ওকে, আর ক্লোরাইড দেখতেছো, ক্লোরাইড, ক্লোরাইড কিন্তু আমাদের স্যালাইভারি অ্যামাইলেজকে সক্রিয় করে, ঠিক আছে? আবার দেখবা তোমাদের হাত কেটে গেলে আমরা মানে মুখের ভিতরে স্যাপ লাগাই দিই, তাই না? কেন? কারণ দেখবা ওখানে লাইসোজাইম এনজাইম থাকে। লাইসোজাইমটা কিন্তু হলো ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলতে হেল্প করে। ওকে, তাহলে এই জিনিসটা একটু খেয়াল রাখবা। আবার বাইকার্বনেট মানে লবণ থাকে, বাইকার্বনেট আয়ন থাকে, যেটা হলো তোমার অনেকটা খাড়া টাইপের, যেটা মুখের ভিতরে প্রচুর অ্যাসিড, তো সেটা ওটাকে একটু নিষ্ক্রিয় করতে হেল্প করে। নাহলে কিন্তু জানো অ্যাসিড দিয়ে তোমার দাঁতগুলো ক্ষয় হয়ে যেত। কেন? দেখো যদি অনেকদিন যদি ব্রাশ টাশ না করো, রেগুলার যদি ব্রাশ না করো, দাঁত কিন্তু ক্ষয় হয়ে যায়। তাহলে এইগুলো একটু মনে রাখতে হবে। ওকে, তাহলে এই কয়েকটা জিনিস একটু ভালোভাবে খেয়াল রাখবা, এটুকু তোমার জন্য মোর দেন এনাফ। এখন আসো মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যকৃৎ। যকৃৎ যেটা, যকৃৎ রিলেটেড প্রচুর ইনফরমেশন। যকৃৎটা বলতে গেলে এখানকার সবচেয়ে বড় টপিক, ঠিক আছে? মানে আমাদের গ্রন্থিগুলোর মধ্যে সবচেয়ে বড় গ্রন্থিও এইটা, পড়াগুলোর মধ্যে সবচেয়ে বেশি হলো এইটা। অনেক কিছু কনসেপ্ট তোমাদের বলবো, সেটা একটু সুন্দর করে মাথায় ঢুকাই নিবা, আই থিঙ্ক তোমাদের জন্য হেল্পফুল হবে। ওকে, তাহলে দেখো আমরা একটু যকৃৎটা শুরু করি। যকৃতের ক্ষেত্রে সবচেয়ে মানে এটা কিন্তু বহিঃখরা অন্তঃক্ষরা গ্রন্থি, ঠিক আছে? এটা কিন্তু মিশ্র গ্রন্থি। কি গ্রন্থি? মিশ্র গ্রন্থি। তার মানে যকৃত থেকে মানে মিশ্র গ্রন্থি কোনগুলোকে বলি? মিশ্র গ্রন্থি সেগুলোকেই বলি যেগুলো তোমার হলো অন্তঃক্ষরা পার্ট, বহিঃক্ষরা পার্ট দুটোই আছে। অন্তঃক্ষরা থেকে কি হয়? হরমোন আসে। বহিঃক্ষরা থেকে কি আসে? এনজাইম আসে। তার মানে আমি যদি তোমাকে বলি যে ভাইয়া বহিঃক্ষরা অন্তঃক্ষরা, বহিঃক্ষরা অন্তঃক্ষরা, তার মানে এখানকার বহিঃক্ষরা পার্ট কোনটা বলতো? বহিঃক্ষরা পার্ট হলো পিত্তরস। ওকে, এটা কি? পিত্তরস। ওকে, পিত্তরস। আর এখান থেকে হরমোন কি আসে বলতো? এখান থেকে হরমোন আসে তোমার অ্যানজিওটেনসিনোজেন। আমরা একটু পরে আলোচনা করবো, তখন আরো ডিটেলস দেখাই দিব না। আপাতত মনে রাখো অ্যানজিওটেনসিনোজেন, অ্যানজিওটেনসিনোজেন। যদি কারো ইচ্ছা হয় লিখে নিতে পারো। দেখো যকৃৎ কিন্তু সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ গ্রন্থি, আমি কিন্তু একটা মার্কিং করে যাই। হ্যাঁ, ওজনটা পড়বা, 1.4 থেকে 1.8 কেজি। মেয়েদের ক্ষেত্রে কত? এটা পড়বা, ঠিক আছে? ছোট বাচ্চাদের ক্ষেত্রে কত? এটা পড়বা। কয়টা খণ্ড সেটা পড়বা, ঠিক আছে? ডান বাম কোয়াড্রেট কডেট, কয়টা খণ্ড? 4টা খণ্ড। সবচেয়ে বড় খণ্ড কোনটা? 6 নম্বর, মানে এটা তোমার ডান খণ্ডটা হলো সবচেয়ে বড় খণ্ড। তারপর পিত্তথলি, যেটা পিত্তথলিটা থাকে কোথায়? ডান খণ্ডের নিচে থাকে, তাহলে এটা পড়বা। ওকে, এটা পড়বা। তারপর দেখো আমি তোমাদের এখান থেকে
এইখান থেকে কিছু কাহিনী আছে, এই কাহিনীটা আসলে তোমাদের একটু বুঝতে পারলে তো ভালো, বুঝতে না পারলে আসলে সমস্যা না। তারপর আমি তোমাদের একটু বলি। মনে করো সাপোজ এটা হলো আমাদের দেখো, এটা আমাদের বাম খণ্ড, এটা আমাদের বাম খণ্ড, এটা আমাদের ডান খণ্ড। হ্যাঁ ঠিক আছে, এখান থেকে আমাদের ডান যকৃত নালী আসে, কি আসে? ডান যকৃত নালী, ডান যকৃত নালী। এখান থেকে কি আসে বলতো? এখান থেকে আমাদের হলো বাম যকৃত নালী, কি আসে? বাম যকৃত নালী আসে, বাম যকৃত নালী আসে। এই দুটো একসাথে হইলো না, এটা একসাথে হইলো না, এটাকে আমরা বলছি কি জানো? অভিন্ন যকৃত নালী, অভিন্ন যকৃত নালী, অভিন্ন যকৃত নালী। এই অভিন্ন যকৃত নালীর সাথে আমাদের এই যে পিত্তথলি আছে না, পিত্তথলি, এটা হলো পিত্তথলি, ঠিক আছে? এটা আমাদের পিত্তথলি, পিত্তথলি থেকে থাকে, তারপর পিত্তথলি থেকে পিত্ত নালী আসবে, তাই না? পিত্তথলি থেকে আসবে পিত্ত নালী আসবে, তাহলে এই পিত্ত নালীটা এখানে যুক্ত হইলো। তাহলে এই যে সামনের দিকে তৈরি হইলো, সামনের দিকে যে আসলো, এটা হলো অভিন্ন পিত্তনালী, ঠিক আছে? অভিন্ন পিত্তনালী, অভিন্ন পিত্তনালী। অভিন্ন যকৃত নালী কিন্তু বলা যাবে না, অভিন্ন যকৃত নালী কিন্তু এইটা, ঠিক আছে? এই যে এইটা যখনই হলো পিত্তনালী যুক্ত হয়ে গেছে তখন কিন্তু অভিন্ন পিত্তনালী হয়ে গেছে। অভিন্ন পিত্তনালীটা কোথায় উন্মুক্ত হয় বলতো? এটা হলো তোমার অ্যাম্পোলা অফ ভ্যাটারে উন্মুক্ত হয়। তাহলে দেখো ওই কথাটাই বলা আছে, দেখো যকৃত থেকে ডান ও বাম যকৃত নালী মিলে অভিন্ন যকৃত নালী তৈরি করে, সেটা পিত্তনালীর সাথে যুক্ত হয়ে অভিন্ন পিত্তনালী তৈরি করে, যেটা অ্যাম্পোলা অফ ভ্যাটারে গিয়ে ডিউডেনামে উন্মুক্ত হয়। তাহলে আই থিঙ্ক অনেকগুলো জিনিস এখানে বলে ফেলছে, আমি সামারি করি। সহজ কথা, সবচেয়ে বড় গ্রন্থি, কতটুকু ওজন, ওজনগুলো পড়বা। তারপর যদি বলি যে ছোটো বাচ্চাদের ক্ষেত্রে কত, বড়দের ক্ষেত্রে কত, ছেলেদের ক্ষেত্রে কত, মেয়েদের ক্ষেত্রে কত, তারপর কোনটা বাম কোনটা ডান, কোনটা অ্যাম্পল অফ ভ্যাটার, কোনটা কোথায় কি যায়, সেগুলো একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে। সামনে চলে আসো যকৃতের আণবিক গঠন। যকৃতের ক্যাপসুল যেটা, সেটা একটা আবরণী যেটা, সেটা হলো তোমাদের গিসন্স ক্যাপসুল, এটা মনে রাখতে হবে। আর এই যে দেখছো এই যে এটা কিন্তু একটা পুরো একটা লোবিউলের মানে একটা ব্যবচ্ছেদ, মানে কাট সেকশন। হ্যাঁ, এইটা হলো কেন্দ্রীয় শিরা, এটা কি বলতো? কেন্দ্রীয় শিরা। কিছু কিছু ফাঁকা ফাঁকা জায়গা দেখতেছো তাই না, এটা হলো সাইনোসয়েড। হ্যাঁ, এটা হলো সাইনোসয়েড। সাইনাস মানে হলো ফাঁকা জায়গা, সাইনাস মানে কি? সাইনাস মানে হলো ফাঁকা জায়গা, সাইনাস মানে কি? ফাঁকা জায়গা। তাহলে এটা লিখে নাও, সাইনাস মানে কি? ফাঁকা জায়গা। হেপাটোসাইট মানে কি? হেপাটো মানে হলো যকৃৎ, যকৃৎ, যকৃৎ। আর সাইট মানে কি বলতো? কোষ। তাহলে আমি যদি বলি যে হেপাটোসাইট মানে কি বলতো? যকৃত কোষ। তাহলে এই যেগুলো দেখছো এগুলো যকৃত কোষ, এগুলো কি? যকৃত কোষ। ওকে, এগুলো একটু খেয়াল রাখবা, এখান থেকে একটু মনে রাখলে আমাদের জন্য মধ্যে নেয় নাও। দেখো লোবিউলের মাঝে রক্ত চলাচলের জন্য সাইনোসয়েড থাকে, কি থাকে? সাইনোসয়েড থাকে। সাইনোসয়েডে কি থাকে বলতো? কাফার কোষ থাকে, কি থাকে? কাফার কোষ থাকে, কাফার কোষ থাকে, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখবা, এটুকু আমাদের জন্য জানলে মোর দেন এনাফ। তাহলে এটুকু খেয়াল রাখো। দেখো যকৃতের সঞ্চয়ী ও বিপাকীয় ভূমিকা, যকৃতের সঞ্চয়ী ও বিপাকীয় ভূমিকা, এটা সাধারণত আমাদের সিকের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল, তাই না? বাট আসলে আমাদের সিকের জন্য তো লাগবে না, আমাদের এমসিকের জন্য লাগবে। এখন আসো যেটা বলতেছি, এটাকে আমরা মানে অর্গানিক ল্যাবরেটরি বলি। ওকে, এটাকে আমরা বলি অর্গানিক ল্যাবরেটরি বলি, এটা একটু খেয়াল রাখবা। এখন দেখো নর্মালি আমাদের যখন খাবারগুলো পরিপাক হচ্ছে ক্ষুদ্রান্ত পাকস্থলী এগুলো পরিপাক হচ্ছে, সেগুলো কিন্তু আমরা রক্তনালিকা দিয়ে নিয়ে আসি, তাই না? আমরা একটা রক্তনালী মানে হেপাটিক পোর্টাল শিরা দিয়ে, দেখো হেপাটিক পোর্টাল শিরা ক্ষুদ্রান্ত থেকে আমাদের হেপাটিক পোর্টাল শিরা দিয়ে মানে কোথায় যাচ্ছে? হেপাটিকে যাচ্ছে, মানে যকৃতে যাচ্ছে। যেহেতু পরিবহন করতেছে সেখানে বলতেছে পোর্টাল, ঠিক আছে? কোথায় ঢুকতেছে? গ্লুকোজটা যকৃতে ঢুকতেছে। শুধু গ্লুকোজ না, অন্যান্য খাবারগুলো যকৃতেই ঢোকে। রক্তের অতিরিক্ত গ্লুকোজকে গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় আমরা গ্লাইকোজেনে রূপান্তর করি। সহজ কথা, আমি এখন কয়েকটা টার্ম বলতেছি। জেনেসিস মানে কি বলতো? তৈরি করা। জেনেসিস মানে কি? জেনেসিস মানে হলো তৈরি করা, দেখে নাও। জেনেসিস মানে তৈরি করা, ঠিক আছে? জেনেসিস মানে কি? তৈরি করা। তাহলে সেটা খেয়াল রাখবা, জেনেসিস মানে কি? তৈরি করা। তার মানে কি? গ্লাইকোজেনেসিস মানে কি? গ্লাইকোজেন তৈরি করা। লিপোজেনেসিস মানে কি? লিপিড তৈরি করা। তারপর যদি বলি যে তোমার হলো লাইসিস মানে কি? লাইসিস মানে হলো ভেঙে ফেলা, লাইসিস, লাইসিস, ল আকার লাইসিস। লাইসিস মানে হলো ভেঙে ফেলা। লাইসিস মানে কি? ভেঙে ফেলা, ঠিক আছে? লাইসিস মানে কি? ভেঙে ফেলা। তার মানে গ্লাইকোজেনোলাইসিস মানে গ্লাইকোজেনকে ভেঙে ফেলবো। লাইপোলাইসিস মানে কি? চর্বিকে ভেঙে ফেলবো। এটা হলো মেইন কনসার্ন। ওকে, এখন আমি তোমাদের কয়েকটা মানে কনসেপ্ট বোঝাই। নর্মালি তুমি একটা চিন্তা করো, দেখবে যাদের ডায়াবেটিস যাদের, তাদের প্রবলেম কি? ডায়াবেটিস যাদের, তাদের প্রবলেম হলো তাদের রক্তে গ্লুকোজের পরিমাণ বেশি। তার মানে গ্লুকোজের পরিমাণ বেশি, তাতে কিন্তু আমরা ডায়াবেটিস পেশেন্টদের ইনসুলিন দিই কেন? সেটা কিন্তু গ্লুকোজের পরিমাণটা কমায় দেয়, তাই তো? তার মানে তোমার ব্যাপারটা কি, তুমি মাথায় কি ব্যাপারটা ধরতে পারতেছো যে ইনসুলিনের কাজ কি বলতো? গ্লুকোজটাকে কমায় দেওয়া। ইনসুলিনের কাজ কি? গ্লুকোজকে কমায় দেওয়া। ইনসুলিন আর গ্লুকাগন হইল দুইটা মানে পরস্পর অপোজিট। ইনসুলিনের কাজ হলো গ্লুকোজের পরিমাণ কমায় দেওয়া, গ্লুকাগনের কাজ হলো ইনসুলিনের পরিমাণ বাড়ায় দেওয়া। ব্যাপারটা বুঝতে পারছো? তারপর আমি তোমাকে যদি এখন যখনই বলবো, তুমি কথাটা সুন্দর করে মাথায় ঢুকায় নাও, যখনই বলবো যে ভাইয়া
আমি গ্লুকোজের পরিমাণ কমাইতে যাচ্ছি, কাজ কি? কাজ হবে কার? ইনসুলিনের। গ্লুকোজের পরিমাণ বাড়াইতে যাচ্ছি, তাহলে কি হবে? তাহলে বলবা গ্লুকাগনের। তাহলে এখন আমি ইনসুলিনের পরিমাণ কমাই কেমনে বলো তো? গ্লাইকোজেন তৈরি করার মাধ্যমে। তার মানে গ্লুকোজটাকে গ্লাইকোজেন হিসেবে তৈরি করতে যাচ্ছি, তার মানে গ্লাইকোজেনেসিস। গ্লাইকোজেনেসিস মানে কি? গ্লাইকোজেন তৈরি করা। কোত্থেকে তৈরি করি? গ্লুকোজ থেকে তৈরি করি। তাহলে আমরা গ্লুকোজের পরিমাণ কমাচ্ছি না বাড়াচ্ছি? কমাইতেছি। কে হেল্প করবে? ইনসুলিন হেল্প করবে। শেষ। তাহলে দেখো ওই কথাটাই বলা আছে, এখানে ওই কথাটাই বলছে যে ইনসুলিন নামক হরমোনের সাহায্যে এখানে গ্লাইকোজেন তৈরি হয়। শেষ। আমরা কিন্তু আবার গ্লাইকোজেন যদি আমরা ভাঙতে চাই, গ্লাইকোজেন যদি আমরা ভাঙতে চাই, ধরো তোমার বডিতে এখন গ্লুকোজ কমে গেছে হঠাৎ করে, তোমার এখন গ্লুকোজ দরকার, তুমি কি গ্লাইকোজেনকে ভাঙবা? তখন কি করতে হবে? গ্লাইকোজেনও লাইসিস করতে হবে, তাই না? কি করতে হবে? গ্লাইকোজেনও লাইসিস করতে হবে। গ্লাইকোজেনও লাইসিস করতে হেল্প করে কে? গ্লুকাগন। গ্লাইকোজেনও লাইসিস করতে হেল্প করে কে? গ্লুকাগন। ওটা বুঝতে পারছি? আই থিঙ্ক এটা তোমাদের দিকে খেয়াল থাকবে। সামনে চলে আসো, মানে রক্ত সঞ্চয়, রক্ত সঞ্চয় চলে আসো। রক্ত সঞ্চয়ের মধ্যে আমরা মোটামুটি 1500 ml মতো রক্ত এখানে সঞ্চয় করে রাখতে পারি। যদি আসলে এখানে কয়টা কথা আছে, যদি বলে যে ব্লাড ব্যাংক কোনটা, ব্লাড ব্যাংক কিন্তু স্প্লিহা। ওকে, ব্লাড ব্যাংক কোনটা? স্প্লিহা। ব্লাড ব্যাংক হলো স্প্লিন বা স্প্লিহা, ঠিক আছে? স্প্লিন বা স্প্লিহা, এটা মনে রাখো। এখন আসো ভিটামিন সঞ্চয়। আমাদের কিন্তু ভিটামিন সবগুলোই সঞ্চয় করে রাখে এরা, সবগুলো যে টাইপের, যে কয়টা টাইপের ভিটামিন আছে সবগুলোই কিন্তু এরা সঞ্চয় করে রাখে। ওকে, মনে থাকবে না? সামনে চলে আসো। এখন আসো চর্বি আর অ্যামিনো অ্যাসিড সঞ্চয়, ঠিক আছে? চর্বি আর অ্যামিনো অ্যাসিড সঞ্চয় জাস্ট খুব একটা ইম্পর্টেন্ট আমাদের জন্য। খনিজ পদার্থে চলে আসো। খনিজ পদার্থটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। মনে রাখবা, আমরা হিমোগ্লোবিনকে যখন ভাঙি, কাফার সেল আমাদের মানে হিমোগ্লোবিনকে হিম আর গ্লোবিনে পরিণত করে। পরিণত করে হিম আর গ্লোবিনে পরিণত করে। তাহলে দেখো হিমের লৌহ অংশ যেটা, সেটা কি তৈরি করে বলতো? ফেরিটিন হিসেবে জমা থাকে। কি হিসেবে জমা থাকে? ফেরিটিন হিসেবে জমা থাকে। তার মানে আমাদের হিমোগ্লোবিনের হিম পার্টটাতে কি থাকে? আয়রন থাকে। আয়রনটা কি হিসেবে জমা থাকে? ফেরিটিন হিসেবে জমা থাকে। তাহলে এই জিনিসটা খেয়াল রাখবা। যকৃতের বিপাকীয় ভূমিকাতে চলে আসো। অলরেডি কিন্তু আমরা ওই কথাগুলোই বলছি। গ্লাইকোজেনেসিস, দেখো সরি, আচ্ছা ওকে, জাস্ট একটু প্রবলেম হচ্ছে মনে হয়। আচ্ছা ওকে, দেখো যেটা বলতেছিলাম গ্লাইকোজেনেসিস। আমি বলছিলাম যে গ্লাইকোজেনেসিস মানে কি? গ্লাইকোজেন তৈরি করার প্রক্রিয়া। গ্লাইকোজেনেসিস মানে কি? গ্লাইকোজেন তৈরি করার প্রক্রিয়া। তো গ্লাইকোজেনেসিস হেল্প করবে কে? ইনসুলিন হরমোন হেল্প করবে। গ্লাইকোজেনেসিস করার দরকার কেন? কারণ তোমার রক্তে এত বেশি পরিমাণ গ্লুকোজ হয়ে গেছে, সেই পরিমাণ গ্লুকোজ আমি রক্তে ছাড়তে পারবো না, আমাকে কমাই দিতে হবে, তাই না? তাহলে এই যে গ্লাইকোজেনেসিস মানে হলো অতিরিক্ত গ্লুকোজকে তোমার গ্লাইকোজেন হিসেবে জমা করে রাখা। দেখো এটাই বলছে, আমরা সাধারণত 100 ml রক্তে 90 মিলিগ্রাম গ্লুকোজ মেনটেন করি। ওকে, সেটা হলো আমাদের নর্মাল লেভেল। সেই জন্য দেখবো যখন তোমার বেশি হয়ে যায়, তখন কিন্তু আমরা তোমার গ্লাইকোজেন হিসেবে জমা করে রাখি। গ্লাইকোজেনটা কেমন? অদ্রবণীয় পলিস্যাকারাইড। কোন হরমোন হেল্প করে? ইনসুলিন হরমোন হেল্প করে। ওকে, কি হেল্প করে? ইনসুলিন হরমোন হেল্প করে। তাহলে এই জিনিসটা খেয়াল রাখো। এখন আসো গ্লুকোনিওজেনেসিস। কি? গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিস জিনিসটা কি? গ্লুকোনিওজেনেসিস মানে গ্লুকো মানে গ্লুকোজ। নিও মানে কি? নিও মানে নতুন। জেনেসিস মানে কি? তৈরি করা। তার মানে কি? নতুন করে গ্লুকোজ তৈরি করব। কোত্থেকে তৈরি করব? নন কার্বোহাইড্রেট উৎস থেকে তৈরি করব। কোথা থেকে? নন কার্বোহাইড্রেট উৎস। তাহলে দেখো ওই কথাটাই বলছে, আমরা যদি বলি যে নন কার্বোহাইড্রেট মানে অশর্করা জাতীয় উৎস থেকে আমরা গ্লুকোজ তৈরি করব, সেটাকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস। তার মানে আমি নতুন করে গ্লুকোজ তৈরি করতেছি। গ্লুকোজের পরিমাণ বাড়ছে না কমছে? বাড়তেছে। রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়তেছে। কি হেল্প করবে? কি হেল্প করবে বলো তো? গ্লুকাগন হেল্প করবে। কি হেল্প করবে? গ্লুকাগন হেল্প করবে। তাহলে দেখো ওইটাই বলছে এখানে, আমাদের কি হেল্প করে? গ্লুকাগন হরমোনটা হেল্প করে। ওকে, মনে রাখতে হবে। নর্মালি রক্তে গ্লুকোজের মাত্রা কত? 90 মিলিগ্রাম পার 100 ml। ওকে, এটা খেয়াল রাখবা। তাহলে এইটুকু আমাদের জন্য মোটামুটি এনাফ। এখন আসো গ্লাইকোজেনোলাইসিস কি হেল্প করবে বলো? গ্লাইকোজেনোলাইসিস মানে কি? গ্লাইকোজেনকে ভেঙে ফেলা। কি উৎপন্ন হয়? গ্লুকোজ উৎপন্ন হয়। তার মানে রক্তে গ্লুকোজেন বাড়াচ্ছ, কি হেল্প করবে? গ্লুকাগন হেল্প করবে। আর কি হেল্প করবে? এপিনেফ্রিনটাও হেল্প করবে। ওকে, তাহলে এই দুটো জিনিস ভালোভাবে মনে রাখবে, এপিনেফ্রিন আর গ্লুকাগন হেল্প করবে। এখন আসলে লাইপোজেনেসিস মানে কি? লিপিড তৈরি করা। লাইপোজেনেসিস মানে কি? লিপিড তৈরি করা। তার মানে তুমি গ্লুকোজকে প্রথমে আগে গ্লাইকোজেন হিসেবে জমা করে রাখতে চাবা। গ্লাইকোজেন হিসেবে জমা করে রাখতে পারতেছ না, তাহলে তুমি কি করবে জানো? লিপিড হিসেবে জমা করতে চাবা। তার মানে প্রথমে আমরা গ্লুকোজ থেকে গ্লাইকোজেন থেকে লিপিড তৈরি করতেছি। তার মানে রক্তে গ্লুকোজের পরিমাণটা কমাচ্ছি। কে হেল্প করে? ইনসুলিন হেল্প করে। তাহলে দেখো কাজকে এটা কে করবে বলতো? লাইপোজেনেসিস। এখানে ইনসুলিন হেল্প করবে। কে হেল্প করবে? ইনসুলিন হরমোন হেল্প করবে। ওকে, তাহলে জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। সামনে চলে আসো গ্লাইকোজেনেসিস আর গ্লাইকোজেনোলাইসিস। মানে একটা হলো তোমার ইনসুলিন হেল্প করে, আর একটা তোমার গ্লুকাগন হেল্প করে। এখানে গ্লাইকোজেন তৈরি হয়, এখানে গ্লাইকোজেনটাকে ভেঙে ফেলি। ঠিক আছে, তাহলে এই দুটো জিনিস যদি মনে রাখতে পারো, তাহলে কিন্তু মোটামুটি তোমাদের মানে শর্করা বিপাক যেটা, সেটা কিন্তু শেষ। এখন হচ্ছে প্রোটিন বিপাক। প্রোটিন বিপাক জিনিসটা কি? প্রোটিনকে ভাঙতে চাই।
কি করতে চাই, প্রোটিনকে ভাঙতে চাই। আমি একটু সুন্দর করে দেখাই দেই, এই জায়গাটা তোমার জন্য একটু ইম্পর্টেন্ট। মনে রাখো প্রোটিন, প্রোটিন জিনিসটা কি আসলে বলো তো? প্রোটিন জিনিসটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড। কি? অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে? এখন অ্যামিনো অ্যাসিড আসলে কি কি থাকে বলো তো? অ্যামিনো অ্যাসিডের স্ট্রাকচারটা কেমন? সি, একটা কার্বক্সিল গ্রুপ থাকবে, একটা তোমার হলো অ্যামিনো গ্রুপ থাকবে, তাই না? একটা অ্যামিনো গ্রুপ থাকবে, একটা তোমার হলো অ্যালকাইল গ্রুপ থাকবে, আর একটা তোমার হাইড্রোজেন থাকবে। তোমরা যদি একটু কেমিস্ট্রি পড়ে থাকো তাহলে মোটামুটি বলতে পারবা। তাহলে দেখো এই যে অ্যামিনো গ্রুপটা দিকে যদি আমি সরাই ফেলি, মানে অ্যামিনো গ্রুপটাকে ডিলিট করে দিচ্ছি, সেটাকে বলতেছে কি? ডিঅ্যামিনেশন। কি বলতেছি? ডিঅ্যামিনেশন বলতেছি। তার মানে এই যে দেখো ওইটাই বলছে, ডিঅ্যামিনেশন মানে কি? অ্যামিনো গ্রুপটাকে সরায় ফেলা, অপসারণ করা। তাহলে কি উৎপন্ন হবে? তাহলে বলবো কিটো অ্যাসিড উৎপন্ন হবে আর অ্যামিন মূলক উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে? কিটো অ্যাসিড উৎপন্ন হবে আর অ্যামিন মূলক উৎপন্ন হবে। ওকে, তাহলে এই যে বাকি যে পার্টটা যেটা দেখতেছো না, বাকি পার্টটা মেইনলি কিটো গ্রুপ। বাকি পার্টটা কি বলতো? কিটোমূলক। সেটা কোথায় যাবে? সেটা কিন্তু কিটো অ্যাসিডটা ক্রেবস চক্রে প্রবেশ করবে এটিপি উৎপন্ন করার জন্য। ঠিক আছে? তাহলে বাকি থাকলো কি? অ্যামিনো গ্রুপটা বাকি থাকলো না? এই অ্যামিনো গ্রুপটা, এই যে অ্যামিনো গ্রুপটা, এই যে NH2 গ্রুপটা যেটা, সেটা তোমার হাইড্রোজেনের সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে অ্যামোনিয়া তৈরি করবে। কি তৈরি করবে? অ্যামোনিয়া তৈরি করবে। এই অ্যামোনিয়াটা কার্বন ডাইঅক্সাইডের সাথে যুক্ত হয়ে তোমার ইউরিয়া তৈরি করবে। কি তৈরি করবে? ইউরিয়া তৈরি করবে। ইউরিয়াটা তৈরি হয় কোথায় বলো তো? যকৃতে তৈরি হয়। কোথায় হয়? যকৃতে তৈরি হয়। কোথায় তৈরি হয়? যকৃতে তৈরি হয়। ওকে, তাহলে এই জিনিসটা একটু ভালোভাবে খেয়াল রাখো, যকৃতে তৈরি হয়। তাহলে এই জিনিসটা একটু ভালোভাবে খেয়াল রাখবা। এখন ওই কথাটাই বলছে, দেখো ইউরিয়া তৈরি হয় কোথায় বলতো? যে অ্যামোনিয়াটা আলটিমেটলি তোমার কার্বন ডাইঅক্সাইডের সাথে মিক্সড আপ হয়ে অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি করতেছে। ওকে, প্লাজমা প্রোটিন সংশ্লেষের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, যে আমাদের যে গামা গ্লোবুলিন ছাড়া সব ধরনের প্লাজমা প্রোটিন সংশ্লেষ করে। কি করে? সব ধরনের প্লাজমা প্রোটিন সংশ্লেষ করে। তাহলে অ্যালবুমিন, তারপর হলো তোমার গ্লোবিউলিন, এই যে লিপোপ্রোটিন, এই যে তোমার রক্ততন্ত্রের ফ্যাক্টরগুলো যেগুলো আছে, সবগুলো কিন্তু এখান থেকেই তৈরি হয়। ওকে, তাহলে সেটা খেয়াল রাখবা। হরমোন সংশ্লেষের ক্ষেত্রে একটু দেখো, যকৃত কিন্তু অ্যানজিওটেনসিনোজেন হরমোন সংশ্লেষ করে, যা বৃক্কে রেনিন এনজাইম দিয়ে সক্রিয় হয়, যেটা কিন্তু অ্যালডোস্টেরন ক্ষরণকে উদ্দীপ্ত করে। এটা কিন্তু আমরা চ্যাপ্টার, মানে বৃক্কের চ্যাপ্টারটা সাধারণত আমরা পড়ে থাকি, যদি আসলে তোমাদের বৃক্কের চ্যাপ্টারটা সিলেবাসে নাই, তবে সেটা কিন্তু আমাদের ওখানে লাগতো। সহজ কথা আমি যদি বলি তোমাকে, যে আমাদের জন্য এখানে ইম্পর্টেন্ট কি, এখান থেকে ইম্পর্টেন্ট কথা হইলো যে আমাদের যকৃত কোন হরমোন সংশ্লেষ করে? অ্যানজিওটেনসিনোজেন। সক্রিয় হয় কীভাবে? তারপর রেনিন দিয়ে। মূল কথা মনে রাখবে কি, জেন মানে কি জানো? জেন মানে ঘুমন্ত। জেন মানে কি? স্লিপিং। বুঝছো? স্লিপিং বা ঘুমাচ্ছে। তাহলে জিনিসটা মনে রাখো। আর লিপিড মানে কি? চর্বিকে পরিপাক করতে হেল্প করবে কে? চর্বি ব্যাপারটা হয় কি, চর্বিটা আমাদের জন্য, তোমাদের জন্য ইম্পর্টেন্ট না। সহজ কথা, চর্বি মানে মূল কথা হলো আমাদের লিভার চর্বিকে ভাঙে গড়ে জমা করে রাখে। এভাবে আসলে তোমার রেগুলার, মানে ব্রেক অ্যান্ড হলো তোমার নতুন করে তৈরি করা, ব্রেক অ্যান্ড সিনথেসিসের মধ্যে দিয়েই এটা চলতে থাকে। এখন আসো আমাদের লোহিত রক্তকণিকাকে ভাঙ্গার কথা। ঠিক আছে? দেখবা আমাদের লোহিত রক্তকণিকা কিন্তু আমাদের 120 দিন আয়ুষ্কাল। আমাদের এখানে কি থাকে জানো? লোহিত রক্তকণিকা মানে আরবিসি থেকে আমরা কি পাই বলতো? আরবিসি থেকে আমরা কিন্তু হিমোগ্লোবিন পাই, তাই না? হিমোগ্লোবিনে কি থাকে? হিম থাকে আর গ্লোবিন থাকে। কি থাকে? হিম থাকে আর গ্লোবিন থাকে। এই গ্লোবিনটা না আসলে তোমার হলো প্রোটিন। বুঝছো? গ্লোবিনটা কি? প্রোটিন। তার মানে এটা হলো ভেঙে গিয়ে অ্যামিনো অ্যাসিড তৈরি করে ফেলবে। গ্লোবিনটা কি তৈরি করবে? অ্যামিনো অ্যাসিড তৈরি করবে। তাহলে দেখো ওই কথাটাই বলছে। দেখো যে আমাদের কাফার কোষ কিন্তু এটা ভেঙে ফেলতেছে, তাই না? তাহলে হিম আর গ্লোবিনে পরিণত হচ্ছে। গ্লোবিনটা যেটা সেটা কিন্তু আমাদের মেইনলি অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়। কি উৎপন্ন হয়? মানে গ্লোবিন যেটা সেটা কিন্তু আমাদের মেইনলি, দেখো হিম আর গ্লোবিনে পরিণত হচ্ছে। গ্লোবিন কিন্তু প্রোটিন অংশ, সেটা কিন্তু অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়ে যায়। এখন বাকি থাকে কি? হিম। হিমকে ভাঙলে কি পাবা জানো? আয়রন পাবা। কি পাবা? আয়রন পাবা। আর আরেকটা কম্পাউন্ড পাবা, যেটা তোমাদের জন্য একটু কঠিন নাম, পরফাইরিন। যদি অনেক বড় নাম, দরকার নেই। এই আয়রন পার্টটা ফেরিটিন হিসেবে জমা থাকে। আর এই বাকি পার্টটা যেটা, সেটা প্রথমে হয় বিলিভারডিন, পরে হয় বিলিরুবিন, বিলিরুবিন। বিলিভার্ডিনের কালার কেমন বলতো? বিলিভার্ডিনের কালার হলো সবুজ। বিলিরুবিনের কালার কেমন বলতো? হলুদ। বিলিরুবিনের কালার হলো হলুদ। ওকে, তাহলে সেটা খেয়াল রাখবা। কিন্তু এখান থেকে এই কয়টা জিনিস যদি মনে রাখতে পারো, তাহলে কিন্তু আমাদের এনাফ। দেখো বিলিরুবিনের কালার হলুদ, বিলিভার্ডিনের কালার হলো সবুজ। তাহলে এই জিনিসটা খেয়াল রাখো। পাবা না এগুলো? আই থিঙ্ক পারা উচিত তোমাদের। দেখো হরমোন সিনথেসিস, হরমোনটা কিন্তু অলরেডি পড়াই ফেলছে। ওকে, তাহলে এই জিনিসটা খেয়াল রাখো। এখন আসো, আচ্ছা ওকে, আমরা
মনে হয় এই পর্যন্ত শেষ করে ফেলছি। বিলিভার্ডিন, বিলিরুবিন এগুলো অলরেডি বললাম। এখন আসো এখান থেকে আরেকটু জিনিস আমাদের দরকার। এই যে দেখো অলরেডি কিন্তু আমরা হলো হরমোনের ভাঙনটা আমাদের পড়া হয় নাই, আমরা হরমোন সংশ্লেষ পর্যন্ত বললাম, তাই না? হরমোন সংশ্লেষ এটা কিন্তু অলরেডি পড়ানো হয়েছে, এটা একটু খেয়াল করবো তোমরা নিজেরা। যেটা আমাদের লাগবে হরমোনের ভাঙনের ক্ষেত্রে আমাদের টেস্টোস্টেরন আর অ্যালডোস্টেরন যেটা, সেটা কিন্তু আমাদের একটু দ্রুত ভাঙে, বুঝছো? টেস্টোস্টেরন আর অ্যালডোস্টেরন যেটা, সেটা কিন্তু আমাদের দ্রুত ভাঙে, ঠিক আছে? টেস্টোস্টেরন আর অ্যালডোস্টেরন দ্রুত ভাঙে। বাকিগুলো আসলে খুব একটা লাগে না, ওকে? টক্সিন বা বিষ অপসারণ হয়, পিত্তরস যেটা সেটা উৎপন্ন করে। আমাদের এখান থেকে দরকার হলো পিএইচটা কত, পিএইচটা পড়বা, ঠিক আছে? কাজ কি? কাজ হলো আমাদের মেইনলি যে আমাদের চর্বি যেটা আছে, চর্বিটাকে ইমালসিফিকেশন করা, ভেঙে ফেলার, ছোটো 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 টুকরায় পরিণত করা। কতটুকু তৈরি হয় এটা একটু দেখবা, ওকে? আর এখান থেকে একটা জিনিস মনে রাখো, আমাদের কিন্তু ইমালসিফিকেশন, এই যে দেখো ইমালসিফিকেশন প্রসেসে হেল্প করে কে? তাহলে বলবো তোমার হলো পিত্ত লবণ বা পিত্তরস। দেখো এই পিত্তরস মাইসেলি তৈরি করার মাধ্যমে চর্বি জাতীয় খাদ্য সার শোষণে সহায়তা করে। পিত্ত লবণ চর্বিতে দ্রবণীয় ভিটামিন এ, ডি, ই কে সেটা শোষণ করে। তারপর পিত্তরসে মিউসিন যেটা, সেটা হলো তোমার মিউসিন বাফার ও লুব্রিক্যান্ট খাদ্য হিসেবে কাজ করে। পিত্ত লবণ কোলনে পেরিস্টালসিস বাড়িয়ে মল নিষ্কাশনে সাহায্য করে। কিসে সাহায্য করে? মল নিষ্কাশনে সাহায্য করে, ওকে? তাহলে এই জিনিসটা একটু খেয়াল রাখবা, এখান থেকে আর কিছু আমাদের দরকার নেই। অগ্নাশয় অগ্নাশয়টা কোথায় পাওয়া যায়? অগ্নাশয়টা ওই যে বলছিলাম না, ডিওডেনামটা কেমন ইউ আকৃতির না? এইখানে কিন্তু তোমার এই ইউ আকৃতির এই স্ট্রাকচারের মধ্যে তোমার কিন্তু এই অগ্নাশয়টা সুন্দর করে ঢোকানো আছে। দেখতে কেমন জানো? অনেকটা মরিচের মতো। কিসের মতো? মরিচের মতো। কিসের মতো? মরিচের মতো। এখন এইটা কিন্তু একটা তোমার হলো মিশ্র গ্রন্থি। কি গ্রন্থি? মিশ্র গ্রন্থি। এখন এটা হলো বহিঃখরা পার্ট আছে, একটা আছে অন্তঃখরা পার্ট। অন্তঃখরা পার্ট মানে কি? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এখান থেকে কী কোষ আসে সেটা আমরা অলরেডি পড়ছি, আমরা এটা তোমাকে ডিটেলস আরও আলোচনা করবো, সমস্যা নেই। বহিঃখরা পার্টটা দেখো, বহিঃখরা পার্টে আমাদের লোবিউল বা অ্যাসিনাস থাকে। কি থাকে? লোবিউল বা অ্যাসিনাস থাকে, ঠিক আছে? কি থাকে? লোবিউল বা অ্যাসিনাস থাকে। এই অ্যাসিনাসগুলো তোমার এই যে প্রত্যেকটা অ্যাসিনাসের ছোটো 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 লুমেন থাকে, সেগুলো থেকে নালিকাগুলো একত্রিত হয়ে অগ্নাশয় নালী বা উইটসাং নালী গঠন করে। কি গঠন করে? উইটসাং নালী গঠন করে, ওকে? আর ওই যে অন্তঃখরা পার্ট যেটা, অন্তঃখরা পার্টটা আমরা এই যে এখন যে ভিডিওটা প্লে হচ্ছে সেটা থেকে আমরা কভার করে ফেলবো। আসসালামু আলাইকুম, আমি শারিয়া তানভীর জয়, বর্তমানে পড়াশোনা করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে। আজকে তোমাদের জন্য একটা জাস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা থেকে প্রতিবার এমসিকিউ আসে। তার প্রায় তোমাদের সিকিউতে একটা কোয়েশ্চেন আসে যে অগ্নাশয়ের কী কী রস আছে যেগুলো মেইনলি খাদ্য পরিপাকে হেল্প করে। যদি আমরা আসলে ওই কনসেপ্টে আজকে যাবো না, আমরা চেষ্টা করবো আজকে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের যে কোষগুলো আছে সেখান থেকে কী কী রস খরিত হয়, কী কী হরমোন খরিত হয়, সেগুলো আমরা আজকে কভার করার চেষ্টা করবো। সো যারা নতুন আজকে ফার্স্ট এই ভিডিওটা দেখতেছো, তারা কাইন্ডলি ভিডিওটা সেভ করে রাখো, নাহলে হয়তো হারিয়ে যেতে পারে। চলো আমরা কাছে যাই। দেখো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। যে আইলেটস কথাটা কোত্থেকে আসছে? আইলেটস কথাটা দেখো, এই যে আইলেটস, এই কথাটা আসছে আইল্যান্ড থেকে। কোত্থেকে? আইল্যান্ড থেকে। মানে অনেকটা তোমার দ্বীপ বা দ্বীপগুচ্ছ বা গুচ্ছ, অনেকটা রিলেটেড, ঠিক আছে? তার মানে আমি যদি বলি যে ভাই আইলেটস মানে কি, একটা গুচ্ছ মিন করতেছে। ল্যাঙ্গারহ্যান্সটা কি? ল্যাঙ্গারহ্যান্স হলো তোমার একজন বিজ্ঞানী নাম অনুসারে এটা করা হয়েছে, ওকে? ল্যাঙ্গারহ্যান্সটা হলো তোমার একজন বিজ্ঞানী নাম। এখন আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স জিনিসটা কি? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স জিনিসটা হইল তোমার অগ্নাশয়ের ভিতরে একটা গুচ্ছ আকারে বেশ কিছু কোষ থাকে, যে কোষগুলা হরমোন তৈরি করে। দেখো আমি যদি তোমাকে একটা ব্যাপার বলি, যে আমাদের অগ্নাশয় যেটা বা প্যানক্রিয়াস, প্যানক্রিয়াস কিন্তু একটা তোমার মিক্সড গ্ল্যান্ড, ওকে? এটা কিন্তু একটা মিক্সড গ্ল্যান্ড, বা এটা কিন্তু তোমার হলো উভয়, মানে তোমার অন্তঃখরা বহিঃখরা দুইটা বৈশিষ্ট্য কিন্তু এদের আছে, ওকে? অন্তঃখরা বহিঃখরা দুইটা বৈশিষ্ট্যই কিন্তু এদের আছে, ওকে? অন্তঃখরা থেকে কি কি আসে বলো তো? অন্তঃখরা থেকে আসে হরমোন। কি আসে? হরমোন। আর বহিঃখরা থেকে কি আসে? এনজাইম। তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে অগ্নাশয়টা কেমন ধরনের গ্রন্থি? এটা মিশ্র গ্রন্থি, বা একটা মিক্সড গ্ল্যান্ড। কেন মিক্সড গ্ল্যান্ড? কারণ এখানে অন্তঃখরা পার্ট থেকে হরমোন আসতেছে, বহিঃখরা পার্ট থেকে যেটা, সেখান থেকে কিন্তু তোমাদের হলো এনজাইম যেটা, সেটা আসতেছে। এনজাইমের কাজ কি? মেইনলি খাবারটাকে পরিপাক করতে হেল্প করে। হরমোনের কাজ কি? হরমোনের কাজগুলো আমরা একটু পরে দেখতেছি। তার মানে এই যে তোমার অন্তঃখরা পার্টটা যেটা, অন্তঃখরা পার্টটা হলো মেইনলি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। তার মানে অন্তঃখরা পার্টে কী কী কোষ থাকতেছে? আলফা কোষ, বিটা কোষ, ডেল্টা কোষ আর গামা কোষ। আলফা, বিটা, ডেল্টা, এটা হলো তোমার গামা কোষ। তাহলে একটু নামগুলো দেখো, আলফা, বিটা,
ডেল্টা, এটা তোমার গামা কোষ। এখন তোমাকে এখান থেকে ইম্পর্টেন্ট জিনিসটা কি, আমি প্রত্যেকটা জিনিস যখন পড়ানোর সময় আমি তোমাদের কিন্তু একটা জিনিস মেইনলি ফোকাস করি, তোমার টপিকটা তুমি বুঝতে পারতেছো কিনা, সেটা তোমার কনসেপ্ট ঠিকঠাক আছে কিনা, এবং সেখান থেকে কি কোশ্চেন আসতে পারে সেটা এনশিওর করা। কারণ আলটিমেটলি তুমি একটা জিনিস পড়তেছো, সেটা কনসেপ্ট ঠিক নাই, আলটিমেটলি কোনো কাজের না। তুমি একটা জিনিস পড়তেছো, যে জিনিস পরীক্ষায় আসে না, সেই জিনিস তুমি হলো ঘন্টার পর ঘন্টা ধরে পড়তেছো, আলটিমেটলি কোনো কাজে দিবে না। আলটিমেটলি সব কিছুকে তোমাকে কিন্তু একটা সামঞ্জস্যতার মধ্যে রাখতে হবে, যে আমি এই টপিকটা বুঝতে পারছি কিনা, এই টপিকটা আমাদের ইম্পর্টেন্ট কিনা, আমি এটা পরীক্ষা আসলে কীভাবে লিখবো, কীভাবে গুছায় রাখবো, এবং নিজের মাথার মধ্যে এটা কীভাবে স্টোর করবো, এটা আমার জন্য কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। সো তোমাদের যখনই পড়ানোর সময় খেয়াল করার চেষ্টা করি যে তুমি টপিকটা বুঝতে পারতেছো, তুমি পুরো কনসেপ্টটা খেয়াল করতেছো, এবং পুরো কোশ্চিনে সাপোজ এটা তোমার কোশ্চিনে কেমন হতে পারে, এবং এক্সামে কীভাবে কোশ্চিনটা আসে সেটা এনভারনমেন্টটা তোমাকে বোঝানো। দেখো আমাদের আলফা কোষ, কোশ্চিনটা কি, কোশ্চিনটা হতে পারে যে আলফা কোষ থেকে কোন হরমোন নিঃসৃত হয়, তাহলে বলবা গ্লুকাগন। কি গ্লুকাগন। বিটা কোষ থেকে কি কোন হরমোন নিঃসৃত হয়, তাহলে বলবা ইনসুলিন। কি ইনসুলিন। ডেল্টা কোষ থেকে কি হয়, তাহলে বলো তোমার সোমাটোস্ট্যাটিন। আর গামা কোষ থেকে কি হয়, বলো তোমার প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। দেখো গামা কোষের আরেকটা নাম কি হলো পিপি কোষ। এখান থেকে কি আসে বলো, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড আসে। এখন তোমার মনে হতে পারে ভাইয়া এগুলো তো আমার মনে থাকবে না, আমি এটা মনে রাখবো কিভাবে। তো আমি তোমাকে একটা জিনিস দেখাই দিই, দেখো আলফা কোষ, আলফা, ঠিক আছে, আমি এটা মনে রাখতাম আলফা, আলফা আগে, আগে, আলফা আগে, তাই না, আলফা বিটা গামা ডেল্টা, আলফা তো আগে। তার মানে দেখো এই যে আগে, তাহলে সরেয়তে আলফা, সরেয়তে আলফা, আর গতে গ্লুকাগন, গ্লুকাগন, ঠিক আছে, গ্লুকাগন। এখন আসো বিটা কোষ, বিটা, ঠিক আছে, বরসইকার ট, টকার, বিটা। দেখো ইনসুলিন, ইনসুলিনে একটু খেয়াল করো তো, ইনসুলিন, ইনসুলিন, দেখো তো রসই আছে না, সর্বনাম আছে, দেখো রসইকার আছে না। আলটিমেটলি কোশ্চেনের ভিতরে কিন্তু আনসার ঢুকাই দেওয়া, যে বিটা কোষ থেকে কোন হরমোন নিঃসৃত হয়, বিটা কোষ থেকে কি আসে, ইনসুলিন আসে। তারপর আসো, তারপর হলো তোমার ডেল্টা। দেখো তো ডেল্টাটা অনেকটা এসের মতো না, এসের মতো তো, তার মানে এটা কী হবে বলতো, সোমাটোস্ট্যাটিন, সোমাটোস্ট্যাটিন, সোমাটোস্ট্যাটিন। এখন আসো গামা কোষ, দেখো তো গামা, এই গামাটাকে আমি কীভাবে লিখি জানো, এরকম করে পেঁচাই দিয়ে পি বানাই দিই, দেখো তো অনেকটা মিলে না, দেখো তো এই গামাটা কিন্তু পি বানাই দেওয়া হচ্ছে সুন্দর করে। তাহলে আমি মনে রাখতাম পিপি কোষ, ঠিক আছে, পিপি থেকে কি আসে, পিপি থেকে আসে তোমার প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, পলিপেপটাইড। তার মানে আমি তোমাকে চাইলেই এটা মনে রাখার জন্য অনেক নেমনিক দিতে পারতাম, অনেকটা নেমনিক বানিয়ে দিতে পারতাম, বাট আমি তোমাকে চেষ্টা করছি কোনটা, যে তুমি কোশ্চেনের ভিতরে অ্যান্সারটাকে ঢুকাই দিতে পারতেছো কিনা। দেখো তোমাকে আমি কোশ্চেন করছি আলফা কোষ, তার মানে আলফা আগে, তার মানে কত গ্লুকাগন, শেষ। বিটা কোষ থেকে মানে রসইকার আছে, ইনসুলিন। তারপর তোমার ডেল্টা কোষটা অনেকটা এসের মতো, সোমাটোস্ট্যাটিন। গামাটাকে একটু সুন্দর করে পি বানায় দেওয়া যায়, মানে কি প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। এখন আসো আমরা একটু কাজগুলো দেখে ফেলি। আমরা জানো তোমাদের একটা ব্যাপার বলি, তোমাদের বাসায় ডায়াবেটিসের পেশেন্ট কেউ আছে, তোমাদের বাবা মা কারো ডায়াবেটিস আছে, যদি ডায়াবেটিস দেখে থাকে তাহলে দেখবা তাদের কিন্তু কিছু মানে দিনে 1-2 বার কিন্তু তোমার ইনসুলিন নেওয়া লাগে। তার মানে ইনসুলিনের কাজটা কি, আচ্ছা ডায়াবেটিসের মেইন প্রবলেমটা কি আমাকে সেটা বলো। ডায়াবেটিসের মেইন প্রবলেমটা হচ্ছে তাদের রক্তে গ্লুকোজের পরিমাণটা বেশি থাকে, তাই তো। নর্মালি ডায়াবেটিসের প্রবলেম কি, ডায়াবেটিসের প্রবলেম হইলো রক্তে গ্লুকোজ বেশি থাকে, তাই না, রক্তে গ্লুকোজ বেশি থাকে। ট্রিটমেন্ট কি, ট্রিটমেন্ট কি, ট্রিটমেন্ট হইলো যে এদেরকে আমরা কি দিচ্ছি, ইনসুলিন দিচ্ছি। কেন দিচ্ছি ইনসুলিন, কারণ সেটা গ্লুকোজটাকে কমাচ্ছে, কোথায়, রক্তে গ্লুকোজটাকে কমাচ্ছে। তাহলে আমি যদি জিজ্ঞাসা করি যে ভাইয়া ইনসুলিনের কাজ কি, তাহলে বলবা ভাইয়া ইনসুলিনের কাজ হলো গ্লুকোজটাকে কমানো। ইনসুলিনের কাজ কি, গ্লুকোজটাকে কমানো, কি কমানো। তার মানে গ্লুকাগনের কাজ কি, বলো, গ্লুকাগনের কাজ হলো গ্লুকোজের পরিমাণটা বাড়ায় দেওয়া, ঠিক আছে। তার মানে আমি তোমার আরেকটু দেখে আসি, দেখো আমি যদি বলি যে ভাই আলফা কোষের কাজ কি, তাহলে বলবা রক্তে গ্লুকোজের পরিমাণটা বাড়ায় দেয়, ঠিক আছে। আর যদি বলি ভাই বিটা কোষের কাজ কি, বিটা কোষের কাজ হলো তোমার রক্তে গ্লুকোজের পরিমাণটা কমায় দেয়। আর ডেল্টা কোষের কাজ কি, ডেল্টা, দেখো কি তোমরা হলো ডেল্টা ফোর্সের নাম শুনছো কিনা, যে ইউএস এর কিন্তু একটা ফোর্স আছে ডেল্টা ফোর্স, যারা মোটামুটি অনেক পাওয়ারফুল। আলটিমেটলি মূল কথা সবাই কন্ট্রোলের উপরে রাখেন।
তাহলে এইভাবে মনে রাখতাম ডেল্টা কোষ সবাইকে কন্ট্রোলের উপরে রাখে। কাকে কন্ট্রোল করতেছে? আলফা কোষ আর বিটা কোষকে কন্ট্রোল করতেছে। দেখো আলফা কোষ আর বিটা কোষের ক্ষরণটাকে নিয়ন্ত্রণ করতেছে। ঠিক আছে? আর গামা কোষ যেটা, গামা কোষটা কি করতেছে বলতো? গামা কোষটা হলো অগ্নাশয়ের এনজাইম আর রস নিঃসরণ প্রক্রিয়া যেটা সেটাকে কন্ট্রোল করতেছে। তার মানে তোমার বই করা যে পার্টিটা সেটাকে কন্ট্রোল করতেছে। তার মানে আলটিমেটলি আমি যদি একটু পুরোটা সামারি করি যে আমাদের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স মানে কি? ল্যাঙ্গারহ্যান্স হচ্ছে বিজ্ঞানীর নাম। আইলেটস মানে একটা গুচ্ছ, অগ্নাশয়ের ভিতরে একটা গুচ্ছ থাকে যেইখানে আলফা বিটা গামা ডেল্টা কোষ থাকে, যেগুলোর হলো একটা অন্তঃকরা বৈশিষ্ট্য আছে যাদের কাজই হলো হরমোন নিঃসরণ করা। কয়টা কোষ? 4টা কোষ, আলফা বিটা গামা ডেল্টা। আলফা কোষ থেকে কি আসে? আগে দিয়ে মনে রাখবা, আলফা আগে, গতে গ্লুকাগন। বিটা কোষ রসই আছে, রসইতে ইনসুলিন। ডেল্টা কোষ, ডেল্টা মানে একটা এসের মতো দেখতে, তার মানে সোমাটোস্ট্যাটিন। যদি বলি যে তোমার গামা, গামাটাকে পি এর মতো লেখা যায়, তাহলে বলবা পিপি কোষ বা প্যানক্রিয়াটিকোলেপ্টেড কোষ। যদি বলি যে ভাই কোনটার কাজ কি, তাহলে বলবা যে ভাই ইনসুলিন গ্লুকোজ পেমেন্টটা কমায় দেয়। কেন? কারণ যাদের ডায়াবেটিস আছে, রক্তে গ্লুকোজটাকে কমানোর জন্য তারা কিন্তু সুন্দর ইনসুলিন ইউজ করে। তাহলে আলফা কোষ থেকে গ্লুকাগন আসে, সেটা কাজ কী হবে? সেটা কাজ হবে যে তোমার গ্লুকোজ পেমেন্টটা বাড়াই দিবে। আর যদি বলি যে ভাই ডেল্টা, ডেল্টা কী করে? ডেল্টা ফোর্সের কথা মনে রাখবা, ডেল্টা ফোর্স সবাইকে কন্ট্রোল করে। তার মানে ডেল্টা ফোর্সের কাজ হলো বা ডেল্টা কোষের কাজ হলো সবাইকে কন্ট্রোল করা বা আলফা বিটা কোষে কন্ট্রোল করা। আর পিপি কোষের কাজ কি? তাহলে তোমার এই যে বই করা পার্ট যেটা, এনজাইম ক্ষরণের পার্ট যেটা, সেটাকে কন্ট্রোল করা। সো যারা মোটামুটি ক্লাসটা করছো তারা আই থিঙ্ক আলফা বিটা গামা ডেল্টা কোষের সবগুলো কাজ বলতে পারবা। তাহলে আমি যদি বলি এখানে সামারি করি, তাহলে আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন কি? আলফা কোষের কাজ কি? বিটা কোষের কাজ কি? ডেল্টা কোষের কাজ কি? সোমাটোস্ট্যাটিনের কাজ কি? প্যানক্রিয়াটিকোলেপ্টে কী আসে? সবগুলো। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোথায় পাওয়া যায়? অগ্নাশয়। তোমার হলো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে কয়টা কোষ থাকে? 4টা কোষ। তারপর হলো তোমার আলফার কাজ কি? আলফা কোষ থেকে কোন হরমোন নিঃসরিত হয়? বিটা কোষ থেকে কোন হরমোন নিঃসরিত হয়? কোনটার কাজ কি? এভাবে তোমার যে কোনোটাই আসতে পারে। এবং ইভেন তোমার অগ্নাশয়ে যে কোষগুলো থাকে সেগুলো নিয়ে কিন্তু আমাদের রিটেন কোশ্চেনও আসে। সো যারা মোটামুটি এটা মনোযোগ দিয়ে করছো তারা আই থিঙ্ক এটা মনে রাখতে পারবা। ক্লাসটা অবশ্যই সেভ করে রাখবা, ফ্রেন্ডের সাথে একটু শেয়ার করতে পারো, অ্যান্ড অবশ্যই রেগুলার ক্লাসগুলো দেখার চেষ্টা করো। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম। এখন আসো আমাদের পরিপাকে অগ্নাশয়ের ভূমিকা। অগ্নাশয়ের মানে অগ্নাশয় রস যেটা, সেটার পেজটা কত? 8 থেকে 8.3। এটা তোমরা একটু কষ্ট করে মনে রাখতে চাইলে রাখতে পারো। তবে এই যে এনজাইমের নামগুলো অলরেডি কিন্তু আমরা পড়াই ফেলছি, তাই না? একটু আগে যে পড়াচ্ছিলাম অ্যামাইলেজ, মল্টেজ, তারপর টিপসিন, ক্যামোটিপসিন, কোনটার কাজ কি সেটা আমাদের জন্য আসলে এখন অত বেশি দরকার নাই। তবে কোনটা আমাদের কোন পরিপাকে হেল্প করে এইটুকু যদি আমরা মনে রাখতে পারি আমাদের জন্য কিন্তু মোর দেন এনাফ। এখন আসো যে আমাদের গ্যাস্ট্রিক গ্রন্থি। গ্যাস্ট্রিক গ্রন্থিতে আমাদের প্রায় দিনে 1.5 লিটার থেকে 2 লিটার পর্যন্ত জুস তৈরি হয়। অলমোস্ট 3.5 মিলিয়ন গ্যাস্ট্রিক পিট থাকে যেখানে আমাদের গ্যাস্ট্রিক জুস তৈরি হবে। কি তৈরি হবে? গ্যাস্ট্রিক জুস তৈরি হবে। প্রথমত দেখো অক্সেন্টিক কোষ, মিউকাস কোষ, আর্জেন্টাফাইন কোষ, জাইমোজেনিক কোষ। ওকে, অক্সেন্টিক কোষ, মিউকাস কোষ, আর্জেন্টাফাইন কোষ আর জাইমোজেনিক কোষ। অক্সেন্টিক কোষ যেটা, সেটা হলো তোমার প্যারাইটাল কোষ নামে পরিচিত। কি নামে পরিচিত? প্যারাইটাল কোষ নামে পরিচিত। প্যারাইটাল কোষ নামে পরিচিত। তারপর দেখো মিউকাস কোষ। মিউকাস কোষ যেটা, সেটা কিন্তু আমাদের মিউকাস তৈরি করে। আর আর্জেন্টাফাইন কোষ যেটা, সেটা কিন্তু আমাদের সেরাটোনিন তৈরি করে। কি তৈরি করে? সেরাটোনিন তৈরি করে, যেটা কিন্তু আমাদের পেরিস্টালসিস নিয়ন্ত্রণ করতে হেল্প করে। যদি আমাদের আসলে দরকার নাই, সহজ কথা, কোনটা কোষের নাম কি আর কি তৈরি হয় এটুকু যদি বলতে পারো তাহলে মোর দেন এনাফ। আর দেখো জাইমোজেনিক কোষ। জাইমোজেনিক কোষ আরেকটা নাম হলো চিফ কোষ। এখান থেকে কিন্তু আমাদের মানে প্রোটিন পরিপাক করার যে এনজাইম যেটা পেপসিনোজেন, সেটা কিন্তু এখান থেকে তৈরি হয়। ওকে, আর গ্যাস্ট্রিক লাইপেজ যেটা, সেটাও কিন্তু এখান থেকে তৈরি হয়। সেই তাহলে এই যে কয়েকটা জিনিস, এই কয়েকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে। তাহলে অক্সেন্টিক কোষ আরেকটা নাম কি? প্যারাইটাল কোষ। আর যদি বলি যে জাইমোজেনিক কোষ আরেকটা নাম কি? চিফ কোষ। কি উৎপন্ন হয় জাইমোজেনিক কোষ থেকে? তাহলে বলবা গ্যাস্ট্রিক লাইপেজ আর পেপসিনোজেন। ঠিক আছে? আর অক্সেন্টিক কোষ থেকে কি তৈরি হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয় আর ইন্ট্রিনসিক ফ্যাক্টর উৎপন্ন হয়, যেটা ভিটামিন B12 শোষণে হেল্প করে। সেই জন্য ওই যে যারা থাকে না, মানে মন চাইলেও গ্যাসের ট্যাবলেট খায়, মন চাইলেও গ্যাসের ট্যাবলেট খায়, তাদের কিন্তু ওই যে ইন্টেন্সিক ফ্যাক্টরগুলো তৈরি হয় না, সেটা কিন্তু ভিটামিন B12 উৎপন্ন হয় না, তাদের কিন্তু অ্যানিমিয়া হইতে পারে। বুঝছো? মেগালোপ্লাস্টিক অ্যানিমিয়া। ওকে, আচ্ছা আসো গ্যাস্ট্রিন কোষ। গ্যাস্ট্রিন কোষ থেকে তোমার গ্যাস্ট্রিন হরমোন হইতে হয়, যেটা জি কোষ নামে পরিচিত। সেখান থেকে কিন্তু আমাদের হলো গ্যাস্ট্রিক জুস ক্ষরণটাকে মানে প্রমোট করে। আর এন্টারোক্রোমাফিন সেল থেকে আমাদের হিস্টামিন ক্ষরণ হয়। জাস্ট এইটুকু মনে রাখলে এনাফ। এখন আসো এখান থেকে কাজগুলো যদি তোমাদের ভালো লাগে পড়বা, নাহলে সমস্যা নেই। আন্তরিক গ্রন্থিতে চলে আসো। আন্তরিক গ্রন্থিতে আমাদের বেশ কিছু গবলেট কোষ, আর্জেন্টাফাইন কোষ, দেখো এখান থেকে অনেকগুলো কথাবার্তা বলছে। আর্জেন্টাফাইন কোষের কাজ কি? সেরাটোনিন ক্ষরণ করা, এটা মনে রাখো। লিভার কোন গ্রন্থির কাজ কি? এনজাইম ক্ষরণ করা। ব্রুনারের গ্রন্থির কাজ কি? মিউকাস ক্ষরণ করা। তো এই যে এই কয়টা জিনিস মনে রাখতে পারলে তোমার জন্য এনাফ। আর যদি বলি যে এখান থেকে আমাদের লাগে কি, তাহলে বলবা যে ভাইয়া আন্তরিক গ্রন্থি থেকে যে রসগুলো আসে সেটা বলা হয় আন্তরিক রস বা সাক্কাস অ্যান্টেরিকাস। অ্যান্টেরিকাস মানে কি? অ্যান্টেরিক মানে অন্ত্র, সাক্কাস মানে রস, সাক্কাস অ্যান্টেরিকাস মানে কি? আন্তরিক রস। ওকে, তাহলে যেটা খেয়াল রাখতে হবে। আমরা চলে আসো এই যে পেজটা তোমরা একটু জাস্ট রিডিং দিয়ে যাও বা রিভিশন দিয়ে যাও, এটা তোমার জন্য মধ্যে এনাফ।
আর এনজাইম আর পিত্তরসের পার্থক্য তোমরা পড়বা এখান থেকে তোমাদের পার্টটা পড়া একটু কঠিন, খুব একটা কোশ্চেন হয় না, যে করে কোশ্চেন আসে সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। ওকে, একটা জিনিস খেয়াল রাখো, যেটা বলতেছি যে আমাদের দুই ধরনের প্লেক্সাস থাকে, একটা এক্সট্রিনসিক প্লেক্সাস, হ্যাঁ, আর এটা কি ইন্ট্রিনসিক প্লেক্সাস, বুঝছো? একটা এক্সট্রিনসিক প্লেক্সাস আর এটা কি ইন্ট্রিনসিক প্লেক্সাস। হ্যাঁ, এখন এখান থেকে কোশ্চেন যেটা আমাদের বারবার আসে, বুঝছো, যেটা আমাদের বারবার আসে, ইন্ট্রিনসিক প্লেক্সাস থেকে এই দুইটা প্লেক্সাস আছে, বুঝছো, একটা সাবমিউকোসাল প্লেক্সাস, একটা মাইন্ট্রিক প্লেক্সাস। একটা আছে সাবমিউকোসাল প্লেক্সাস, এটা কি মাইন্টারিক প্লেক্সাস, ঠিক আছে? সাবমিউকোসাল প্লেক্সাসের একটা নাম কি জানো? মেসনার্স প্লেক্সাস। কি? মেসনার্স প্লেক্সাস, ঠিক আছে? এটা কই থাকবে? এটা থাকবে সাবমিউকোসাতে। কোথায় থাকবে? সাবমিউকোসাতে থাকবে। কোথায় থাকবে? সাবমিউকোসা থাকবে। আর এটা কোথায় থাকবে? এটা থাকবে মাসেল লেয়ারে। কোথায় থাকবে? মাসেল লেয়ারে থাকবে। ওকে, কোথায় থাকবে? মাসেল লেয়ারে থাকবে। তাহলে আই থিঙ্ক এটা তোমাদের তো বোঝাতে পারছি। মনে থাকবে না? তাহলে আই থিঙ্ক এটা মনে থাকবে। সামনে চলে আসো। লালাক্ষরণের মধ্যে অনেক ডিটেলস কথাবার্তা আছে, এত কিছু আমাদের লাগে না। জাস্ট দুইটা তিনটা কথাবার্তা আমাদের লাগবে, যে আমাদের তিনটা, এই যে গ্যাস্ট্রিক পর্যায়ে, যেটা গ্যাস্ট্রিক রসক্ষরণের আমাদের মানে দুইটা তিনটা পর্যায়ে আছে। একটা স্নায়বিক পর্যায়ে, তুমি সাপোজ মনে করো খাওয়ার কথা চিন্তা করতেছো, তখন যে ক্ষরণ হচ্ছে সেটা তোমার হলো মানে জাস্ট স্নায়ু পর্যায়ে। কতক্ষণ? 1 ঘন্টা। কতক্ষণ? 1 ঘন্টা। 1 ঘন্টা কাল স্থায়ী হয়। পাকস্থলী পর্যায়ে যেটা সেটা ওই যে বললাম মেসনার্স প্লেক্সাস আমাদের সাবমিউকাস স্তরে থাকে, এইটা সময়টা 4 ঘন্টা পর্যন্ত, বুঝছো? যখন পাকস্থলীতে খাবারটা থাকবে তখন কিন্তু গ্যাস্ট্রিক জুস ক্ষরণটা হয়ে থাকবে, ঠিক আছে? এটা হলো আমাদের 4 ঘন্টা কাল। আর যদি বলেছে আন্তিক পর্যায়টা কি? আন্তিক পর্যায়টা কি জানো? জাস্ট একটু বন্ধ হয়ে যাওয়ার প্রসেস বা ইনহিবিশন। কেন? কারণ অলরেডি আমার খাবার কিন্তু তোমার চলে গেছে। কোথায় চলে গেছে? অন্ত্রে চলে গেছে। এখন তার আমার হলো পাকস্থলীতে গ্যাস্ট্রিক জুস ক্ষরণ করায় লাভ নাই তো, কারণ আমার অন্ত্রের দরকার হলো ক্ষারীয় পরিবেশ। আর এই দিক থেকে যদি আমি হলো ক্ষার তৈরি করার বদলে যদি আমি এসিড তৈরি করতে থাকি, তাহলে তো আর আমার পরিবেশ মেনটেন হবে না, তাই না? সেটা কিন্তু আমাদের পরের যে আন্তিক পর্যায়ে যেটা, সেটা কিন্তু মোটামুটি অনেক কম সময়। ওকে, তাহলে সেটা মনে রাখো। পাইকুলাস আমাদের জন্য খুব একটা দরকার নাই, আমাদের আসে এইখানে বেশ কিছু পরিপাক্য হরমোনের ভূমিকা। অনেকগুলো হরমোন আছে, অনেকগুলো হরমোন আছে, অনেকগুলো হরমোন ইম্পর্টেন্টও। কয়েকটা বলে দিই, তোমাদের আসলে শেষ সময় এসে সবগুলো মনে থাকতে চাবে না। কয়েকটা জিনিস বলতে মনে রাখতে হবে। গ্যাস্ট্রিন হরমোনটা গ্যাস্ট্রিক জুস ক্ষরণে মানে হেল্প করে। কোথেকে আসে? জিকোষ থেকে আসে। অলরেডি কিন্তু এটা পড়াইছি, তাই না? হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষরণটাকে বাড়ায় দেয়। সিক্রেটিন কি করবে? সিক্রেশন বাড়ায় দিবে। কি করবে? সিক্রেটিন হলো সিক্রেশন বাড়ায় দিবে। এটা কিন্তু আমাদের প্রথম আবিষ্কৃত হরমোন। কোশ্চেনটা করে প্রথম আবিষ্কৃত হরমোন কোনটা? সিক্রেটিন, ঠিক আছে? কোথেকে আসে? অগ্নাশয়ের রস থেকে আসে। ওকে, মানে এর মানে মূল কথা অগ্নাশয়ের রস থেকে আসে ব্যাপারটা এরকম বলি নাই। সহজ কথা হইলো এটা মানে জুস সিক্রেশনকে বাড়ায় দেয়। কোন জুস? অগ্নাশয়ের রস যেটা, সেটা ক্ষরণটাকে বাড়ায় দেয়। ওকে, তাহলে এই জিনিসটা খেয়াল রাখবা। সামনে আসো। কোলেসিস্টোকাইনিন একটা নাম কি বলতো? কোলেসিস্টোকাইনিন একটা নাম কি? প্যানক্রিওজাইমিন। কোলেসিস্ট মানে কি জানো? কোলে মানে পিত্ত। কোলে মানে কি? পিত্ত। সিস্ট মানে কি? থলি। হ্যাঁ, থলি। কাইনিন মানে কি? সংকোচন, বুঝছো? সংকোচন। তার মানে কোলেসিস্টোকাইনিনের কাজ হলো পিত্তথলি থেকে পিত্ত বের করে দেওয়া, ঠিক আছে, বা উদ্দীপনা দেওয়া। আর এটা একটা নাম হলো প্যানক্রিওজাইমিন। প্যানক্রিও মানে প্যানক্রিয়াস, জাইমিন মানে কি? জাইমিন মানে হলো বৃদ্ধি। তার মানে প্যানক্রিয়াসের বৃদ্ধিতে হেল্প করবে। ওকে, এটা মনে রাখো। আর সোমাটোস্ট্যাটিনটা যদি মনে রাখতে পারো তাহলে তো ভালোই। ওই যে অলরেডি তোমরা কিন্তু ইয়াতে পড়ছো ডেল্টা কোষ, তাই না? ডেল্টা কোষ থেকে আমাদের কি হয়? ডেল্টা কোষ থেকে আমাদের সোমাটোস্ট্যাটিন আসে, তাই না? তাহলে এই জিনিসটা মনে রাখবে। এন্টারোকাইনিন, পেপটাইড, ওয়াই এগুলো যদি মনে থাকে তাহলে তো ভালোই। ডিওকাইনিন যেটা, সেটা আমাদের ব্রুনারের গ্রন্থিকে উদ্দীপ্ত করে। কি করে? ব্রুনারের গ্রন্থিকে উদ্দীপ্ত করে এনজাইম আর মিউকাস ক্ষরণটাকে বাড়ায় দেয়, ঠিক আছে? ভিল্লিকাইনিন দেখো, ভিল্লিকাইনিনটা আমাদের ভিলাইয়ের কার্যকারিতা বাড়ায় দেয়, ঠিক আছে? আর বাকিগুলো আসলে তোমার মাথায় থাকবে না, তোমাদের যতটুকু বলছি এটুকু মনে রাখলেই তোমাদের জন্য এনাফ। ওকে, আর এই পেজটা যেটা, সেটা একটু তোমরা রিডিং দিও। কোনটা ভাঙলে কি তৈরি হয়, এখান থেকে তোমাদের সুন্দর করে বলে দেওয়া আছে। ওকে, স্টার্ট ভাঙলে কি তৈরি হয়, কে কোনটাকে ভাঙতেছে, এগুলো সুন্দর করে বলে দেওয়া আছে। দেখলে অবশ্যই অলরেডি পড়ে ফেলছি। অলরেডি জাস্ট একবার যদি রিডিং দিতে পারো বা রিভিশন দিতে পারো, তোমাদের জন্য কিন্তু একটু ইজি হয়ে যাবে। ওকে, এখন আসো শোষণ। সহজ কথা, কোন প্রক্রিয়ায় শোষিত হয়? মানে শোষিত হয় কোথায়? ক্ষুদ্রান্তে। কোন প্রক্রিয়ায়? ব্যাপনও হতে পারে, মানে নিষ্ক্রিয় শোষণ হতে পারে, সক্রিয় শোষণ হতে পারে। তাহলে বেশিরভাগ মানে তোমার হলো নিষ্ক্রিয় শোষণই হয়, কিছু আবার সক্রিয় শোষণ লাগে। এখন দেখো, আমাদের ক্ষুদ্রান্তের আবরণী ভাঁজ হয়ে আঙ্গুলের মতো যে অভিক্ষেপ তৈরি করে, সেকে বলে ভিলাই। আমাদের অনেকগুলো ভিলাই থাকে, মোটামুটি প্রায় মানে অনেকগুলা, বুঝছো? জাস্ট একটা জিনিস খেয়াল করো, ওই যে ভিলাই দেখতেছো না, ভিলাইয়ের উপর কিন্তু আমার ছোটো ছোটো মাইক্রো ভিলাই থাকে, বুঝছো? ছোটো ছোটো মাইক্রো ভিলাই থাকে, যেগুলো আমাদের ব্রাশ বড়া তৈরি করে। কি তৈরি করে?
ব্রাশ বর্ডার তৈরি করে। ওকে, তাহলে এই জিনিসটা খেয়াল রাখবা। এখান থেকে আর কিছু আমাদের সাধারণত দরকার নেই, এগুলা মনে রাখলে আমাদের জন্য এনাফ। তবে আমাদের জন্য যেটা দরকার যে আমাদের কার্বোহাইড্রেট। আচ্ছা, এখান থেকে একটা জিনিস ইম্পর্টেন্ট, কতগুলো সংখ্যা মানে ভিলাইয়ের সংখ্যাটা যদি তোমরা পাও তাহলে একটু মনে রাখো। আগের বইটাতে ভিলাইয়ের সংখ্যা ছিল মোটামুটি মনে হয় একটা নাম্বার দেওয়া ছিল, এখানে আসলে নাম্বার দেয় নাই, তার কয়েক লক্ষ বলছে, এটা একটু মনে রাখবো। ওকে, আচ্ছা ওকে, সামনে চলে আসো। যেটা বলতেছিলাম আমরা আমরা কার্বোহাইড্রেট বা শর্করা, জাস্ট এটা সিম্পল, সহজ কথায় ব্যাপনের মাধ্যমে চলে যায়। কিসে? ব্যাপন। ওকে, জাস্ট এইটুকু মনে রাখো, আর কিছু দরকার নেই। ব্যাপন, প্রোটিন, এটাও জাস্ট মনে করো ব্যাপন। হ্যাঁ, ব্যাপন বা নিষ্ক্রিয় শোষণের মাধ্যমে হয়ে যায়। কিন্তু লিপিড যেটা, লিপিড বা চর্বি যেটা, সেটা আমার জন্য একটু মানে একটু ঝামেলাদায়ক। আমি এই ঝামেলাটা তোমাদের ক্লিয়ার করে দিব। জাস্ট একটা জিনিসই কথা মনে রাখবা, একটা জিনিস একটু মনে রাখবা। প্রথমে প্রথমে এই যে দেখো, প্রথমে আমাদের কি জানো, এটা হলো আমাদের, ধরো এটা আমাদের ক্ষুদ্রান্ত, এটা আমাদের ক্ষুদ্রান্ত। হ্যাঁ, এটা ক্ষুদ্রান্ত আমাদের লুমেন, মানে পাইপের ভিতরে যে ফাঁকা জায়গাটা, এটা সেটা মানে যেখানে এখানে আমাদের খাবারটা পরিপাক হয়েছে। এটা আমাদের ক্ষুদ্রান্তের কোষ, বুঝছো? এটা আমাদের ক্ষুদ্রান্তের কোষ, দেখতেছো? এগুলো আমাদের ক্ষুদ্রান্তের কোষ, যেগুলো এগুলো আমাদের ক্ষুদ্রান্তের কোষ। তো আমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেট হলো আগে লুমেন থেকে খাবারটাকে, লুমেন থেকে কোথায় নিতে হবে বলো তো? ক্ষুদ্রান্ত, লুমেন থেকে আমাদের মানে ক্ষুদ্রান্তের কোষে নিতে হবে, ক্ষুদ্রান্তের কোষে নিতে হবে, তাই তো? ক্ষুদ্রান্তের কোষে নিতে হবে। এটা আমি নিব কীভাবে? মাইসেলি দিয়ে। কি দিয়ে? মাইসেলি। মাইসেলি দিয়ে আমরা লুমেন থেকে খাবারটাকে ক্ষুদ্রান্তে নিয়ে যাব, মানে চর্বিটাকে নিয়ে যাব। এইখানে মাইসেলি তৈরি করতে হেল্প করবে কে জানো? এখানে মাইসেলি তৈরি করতে হেল্প করবে পিত্ত লবণ। কে হেল্প করবে বলো? পিত্ত লবণ। পিত্ত লবণ হেল্প করবে। তাহলে মাইসেলি দিয়ে আমাদের কিন্তু ক্ষুদ্রান্তে চলে গেল, তাই না? ক্ষুদ্রান্তের কোষে চলে গেল। এখন আমাকে সেটা রক্তে পাঠাইতে হবে, তাই না? রক্তে পাঠাইতে হবে। রক্তে পাঠাবো কেমনে? কাইলো মাইক্রন দিয়ে। কি দিয়ে? কাইলো মাইক্রন দিয়ে। কাইলো মাইক্রন দিয়ে। কাইলোমাইক্রন তৈরি করতে হেল্প করবে কে? ফসফোলিপিড। কে হেল্প করবে? ফসফোলিপিড। ফসফোলিপিড। তাহলে এই যে এইটুকু বললাম, এইটুকু যদি মনে রাখতে পারো তোমাদের জন্য মোর দেন এনাফ। ওকে, তাহলে আই থিঙ্ক এটা মনে রাখতে পারবা। সহজ কথা, লুমেন থেকে ক্ষুদ্রান্তে কোষে যাবে, ক্ষুদ্রান্তের কোষ থেকে কোথায় যাবে? তোমার হলো রক্তে যাবে। তাহলে এই দুটো জিনিস ভালোভাবে মনে রাখতে পারতে হবে। ওকে, তাহলে এই জিনিসটা খেয়াল রাখবা। সামনে চলে আসো। দেখো পানি শোষণ, পানি শোষণ মোটামুটি। আচ্ছা যদি বলি ভাই পানি শোষণ বেশি হয় কোথায়? পুরোটাই কিন্তু ক্ষুদ্রান্ত হয়। হ্যাঁ, ক্ষুদ্রান্ত হয়। ক্ষুদ্রান্ত থেকে পার হয়ে আসার পর, ক্ষুদ্রান্ত থেকে পার হয়ে আসার পর যতটুকু আছে সেইটুকুর মধ্যে মোটামুটি হলো তোমার খুব, বাকিটুকু হলো তোমার হলো বৃহদান্তে হয় 200 থেকে 10 ml। কিন্তু বেশিরভাগই কিন্তু তোমার অলরেডি ক্ষুদ্রান্তে চলে গেছে। এখানে 70 থেকে 80% দেখে আবার অবাক হয়েও না। এটা কিন্তু তোমার বেশিরভাগই কিন্তু তোমার হলো ক্ষুদ্রান্তে পরিপাক হয়ে গেছে। আর ক্ষুদ্রান্তে পরিপাক হওয়ার পর যতটুকু পানি বৃহদান্তে আসছে তার মধ্যে 70 থেকে 80% শোষিত হয়, বাকি 20% বের হয়ে যায়। বুঝতে পারছি? ভিটামিন দেখো, ভিটামিন এ, ডি, কে, ভিটামিন বি 12, এগুলো তো জানোই। এখান থেকে আর কিছু আমাদের দরকার নেই। গ্লুকোজ, ফ্যাটি অ্যাসিড, এগুলো অলরেডি পড়ে ফেলছি। বৃহদান্তে চলে আসো। আমাদের বৃহদান্ত্র কতটুকু লম্বা বলো? 1.5 মিটার লম্বা। সিকাম থাকে, এগুলো অলরেডি পড়ানো হয়েছে। এই যে এই পার্টগুলো তোমাদের অলরেডি খুব সুন্দর করে পড়ায় ফেলা হয়েছে। এখন দেখো আমাদের বৃহদান্ত্রের যে ব্যাকটেরিয়াগুলো থাকে, ভিটামিন কে আর ভিটামিন বি 12 তৈরি করে, মানে ফলিক অ্যাসিড তৈরি করে, এটা একটু খেয়াল রাখবা। দেখো ভিটামিন বি, ভিটামিন কে এখানে কিন্তু শোষিত হয়, এগুলো একটু খেয়াল রাখতে হবে। বেশ কিছু গবলেট কোষ থাকে যেগুলো মিউকাস ক্ষরণে হেল্প করে। আমাদের দৈনিক প্রায় 350 ml মানে তরল মণ্ড মানে বৃহদান্ত্রে প্রবেশ করে প্রায় 135 গ্রাম আমাদের মল তৈরি হয়। কত তৈরি হয়? 135 গ্রাম মল তৈরি হয়। তাহলে ডিজিটালটা দেখবা। এখন দেখো খাদ্যের অপাচ্য, অশোষিত দেহে যে পার্টটা যেটা, সেটা বলছে রাফেজ। কি বলতেছি? রাফেজ। তাহলে দেখো রাফেজ মানে কি? মানে ফাইবারগুলো যেগুলো আমাদের পরিপাক হচ্ছে না, ঠিক আছে? আর পরিপাক আর শোষণের পার্থক্যটা একবার রিডিং দিয়ে যাওয়াটা বেটার অপশন। মূল কথা একবার দেখে যাও। তবে এখান থেকে একটা জিনিস তোমাদের দেখাই যায়, এই যে দেখতেছো এই চিত্র যেটা, এটা কিন্তু আমাদের হলো যকৃতের একটা লোবিউলে, তাই না? যে আমি বলছিলাম এটা কিন্তু আমাদের হলো মানে কেন্দ্রীয় শিরা, তারপর সাইনোসয়েড, তারপর ফাঁকা জায়গাগুলো থাকে, এগুলো বেশ কিছু কথাবার্তা আছে। আর এই যে দেখো এগুলো হলো আমাদের অ্যাসিনাস। কি বলা হয়? এগুলো হলো অ্যাসিনাস বা লোবিউল। মানে অগ্নাশয়ে কি পাই? লোবিউল বা অ্যাসিনাস পাই। দেখো এই যে আমাদের এইখান থেকে এই পাকস্থলীর প্রাচীরে 5টা লেয়ার আছে। হ্যাঁ, একবারে বাইরে হলো সেরোসা, তারপরে হলো পেশি স্তর, তারপর হলো সাবমিকোসা, মাস্কুলারিস মিকোসা, তারপর মিকোসা। যদি মনে থাকে তাহলে একটু মনে রাখতে পারো। প্রথমে হলো মানে এটাই মনে রাখতাম কেমন জানো? এই দেখো সাপ, সাপ, সাব, ঠিক আছে? দেখো সেরোসা পেশি স্তর, তারপর কি সাব, সাব মানে কি সাবমিকোসা, ঠিক আছে? আবার হলো, তারপর হলো মাস্কুলারিস মিকোসা, মিকোসা, তারপর হলো আবার দুইটা হলো ম। ওকে, তারপর দুইটা ম, সাব সাব ম। ওকে, এভাবে মনে রাখলেও হয়। সেরোসা পেশি স্তর, সাবমিকোসা, মাস্কুলারিস মিকোসা, মিকোসা। ওকে, তাহলে কোনটা বাইরে? সেরোসাটা বাইরে, আর মিকোসাটা একবার ভিতরে। মিকোসা স্তর থেকে কিছু ওই ভাঁজ হয়, বুঝছো? ভাঁজ হয়, এই দেখছো ভাঁজ হচ্ছে। এই ভাঁজটা হলো তোমার হলো রোগী তৈরি করে। এই রোগীটা আরও একটা জায়গায় পাওয়া যায়। কোথায় পাওয়া যায় জানো? যদি কেউ জানো তাহলে কমেন্ট সেকশনে লিখে রাখো। আচ্ছা সামনে চলে আসো। এখন এই যে ক্ষুদ্রান্তেও কিন্তু সেম ইয়াগুলা পাওয়া যায়। এখান থেকে আর কিছু আমাদের দরকার নেই। স্থূলতাতে চলে আসো।
স্থূলতাতে আমাদের দেহে 20% বা তার বেশি যদি মেদ জমে বা চর্বি জমে তাকে বলা হয় স্থূলতা, ওকে, যেটা আমরা বিএমআই দিয়ে মাপি। বিএমআই কত বলো তো? বিএমআই মানে হলো দেহের ওজন বাই কতটুকু উচ্চতা সেটা স্কোয়ার, হ্যাঁ, মানে সেটাকে উচ্চতাটা কিন্তু আমরা মিটারে মানে কনভার্ট করে নিতে হবে। তোমাদের কাজ হইলো তোমরা নিজেদের ওজন মাপবা, উচ্চতা মাপবা, উচ্চতাকে মিটারে প্রকাশ করবা, তারপর বিএমআইটা বের করবা, ওকে। বিএমআইটা কত সেটা একটু জানাই রেখো, ওকে। আসো, এখন আমি যদি বলি যে ভাইয়া বিএমআই এর কোন জিনিসটা লাগবে, আমাদের বিএমআই এই 4টা লাগবে। 18.5 কম, অনেক কম, এটা হলো নর্মাল। তারপর হলো 5 করে বাড়তেছে, দেখো 25 থেকে 29, 30 থেকে 34, 35 থেকে 40, তারপর 40-এর বেশি। অতিরিক্ত ওজন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, শেষ। মনে থাকবে না? তাহলে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আর যেখানে আমরা যে মানে স্থূলতা এই টাইপের রিলেটেড কথাবার্তাগুলো বলি সেটা হলো ব্যারিয়াট্রিক্স। জেরিয়া না কিন্তু, ঠিক আছে, জেরিয়া না কিন্তু। জেরিয়াট্রিক্স মানে কি জানো? জেরিয়াট্রিক্স মানে হইলো মানে বয়স্কদের সাথে রিলেটেড, ওকে, বয়স্কদের সাথে রিলেটেড, এটা কিন্তু ব্যারিয়াট্রিক্স। মানে স্থূলতার কারণে কী কী রোগ হতে পারে? করোনারি হৃদরোগ হতে পারে, মানে মোটামুটি সবগুলো রোগই হয়, স্ট্রোক এই হয় ওই হয়। টাইপ 2 ডায়াবেটিস, টাইপ 1 বানাই দিবে, এটা একটু খেয়াল রাখবো, ওকে। টাইপ 2 ডায়াবেটিস, টাইপ 1 না কিন্তু। আর স্থূলতার কারণ কি? যদি তোমার জেনেটিক প্রবলেম থাকে, মানে গুচ্ছ জিন যদি থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু মানে জেনেটিক কারণ হতে পারে। তুমি প্রচুর খাবার দাবার খাও, আবেগের কারণে হয়ে যেতে পারে। তারপর অনেকে প্রেম টেম করে ছাকা টাকা খেয়ে হলেও মানে প্রচুর খাওয়া দাওয়া শুরু করে, তখন আবার মোটা হয়ে যেতে পারে। কিছু অসুখ আছে, অসুখের ক্ষেত্রে মনে রাখবা, মানে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম মেয়েদের হয়, কুশিং সিনড্রোম, হ্যাঁ, হাইপোথাইরয়েডিজম, মানে হাইপোথাইরয়েডিজম হইলে মোটা হয়ে যায়, বুঝছো? হাইপোথাইরয়েডিজম হলে মোটা হয়ে যায়, আর হাইপার হইলে চিকন হয়ে যায়, বুঝছো? হাইপার হইলে কি হয়? চিকন হয়ে যায়, বুঝতে পারছো? মনে রাখবা, একজন অনেক খায় তাও মোটা হয় না, ও হলে হাইপারথাইরয়েডিজম, বুঝছো? আর হাইপারথাইরয়েডিজম একটু খাইতে পারে না, একটু খাইলে একবার মোটা হয়ে যায়, সে হলো হাইপোথাইরয়েডিজম। তাহলে এই জিনিসটা খেয়াল রাখো। আরও অনেক মানে সাইন সিমটম আছে যেগুলোতে বোঝা যায়। পাশাপাশি যে তোমার কিছু ট্যাবলেট আছে অ্যান্টিডিপ্রেসেন্ট, তারপর তোমার হলো ওপিসি, অরাল কন্ট্রাসেপটিভ পিল, ওসিপি আর কি, অরাল কন্ট্রাসেপটিভ পিল। তারপর দেখো এখানে বেশ কিছু প্রবলেম হতে পারে, হার্ট ডিজিজ হতে পারে, মাইগ্রেন ইনফেকশন হতে পারে, টাইপ 2 ডায়াবেটিস হতে পারে, হ্যাঁ, এগুলো দেখবা। আর যদি বলি যে তুমি এগুলা মানে ঠিকঠাক করবা কেমনে, হাঁটাহাঁটি করবা, খাওয়া দাওয়া কম খাবা, তারপর হলো আরও অনেক কথাবার্তা আছে, বাট আমাদের জন্য ইম্পর্টেন্ট সহজ কথা, জিআই হরমোন বা গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল হরমোন আমাদের কিন্তু ম্যাজিক বুলেট হিসেবে কাজ করে, কিন্তু অনেকগুলো আসছে। আর বেশ কিছু ওষুধ আছে, ওষুধগুলো মুখস্থ হতে যাওয়ার দরকার নেই। তো মাঝে মধ্যে আমরা হলো অপারেশন করি, বুঝছো, মানে পাকস্থলীকে কেটে ছোটো করে দিই, তখন কিন্তু হলো অত বেশি খাইতে পারে না, তখন কিন্তু আস্তে আস্তে শুকায় যায়। তাহলে দেখো এই যে গ্যাস্ট্রিক বাইপাস সার্জারি, গ্যাস্ট্রিক স্লিপ সার্জারি, ল্যাপারোস্কোপি, অনেকগুলো সার্জারি আছে। এই যে কয়েকটা জিনিস বললাম আজকে পুরো চ্যাপ্টার, আমি যদি সামারি করি একবার শুরু থেকে, আমাদের শুরুর দিকে তোমার বেশ কিছু মানে পরিপাক নালী কী কী পার্ট, তারপর হলো কোথায় কোনটা খাবার পরিপাক হয়, তারপর গ্রন্থিগুলা, তারপরে এই যে অবসিটি, এই সবগুলো পার্টি কিন্তু আমাদের কম বেশি ইম্পর্টেন্ট। অনেক জিনিস ছিল, অনেক জিনিস তোমাদের লাগে না, অনেক জিনিস এক্সট্রা দেওয়া আছে, বাট যতটুকু পড়াইছি এটুকু যদি আমাদের ইনশিওর করতে পারো তাহলে কিন্তু তোমাদের জন্য মোর দেনে না, ওকে। তাহলে যেটুকু পড়াইছি এটুকু একটু অবশ্যই রিভিশন দিবা, বারবার একটু দেখবা, অ্যান্ড যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা একটু গ্রুপে জানাইও, অথবা কমেন্ট সেকশনে জানাইও, অথবা আমাদের যে গ্রুপ আছে সেটাতে একটু জানাইলেই আমরা ওটা অ্যান্সার দিয়ে দেবো, ওকে। তাহলে আজকের ক্লাস মোটামুটি এই পর্যন্তই শেষ। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।